এই স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ, জি ভাই, দেখা দেখতে যাচ্ছে। পাচ্ছি। ওকে। তো ভাইয়া, ফার্স্ট যাদের ক্লাসের হচ্ছে, ওইটা আমি করিনি, ওইটা দিয়েন তো। আচ্ছা, যারা হচ্ছে এই যে স্ক্রিন দেখতে প্রবলেম হয় তারা একটু জুম করে নিবা, ঠিক আছে? জুম করে দেখে করবা। বাট এমনিতে আই গেস স্ক্রিন খুব ক্লিয়ার আছে, রাইট? তোমাদের কি কোনো স্ক্রিনে প্রবলেম আছে দেখতে? না। জি না ভাইয়া, অনেস্টলি। হ্যাঁ, ভাইয়া যারা কি হচ্ছে, এখন গ্রামের বাড়িতে? হ্যাঁ, একটু ব্যাকগ্রাউন্ড বাসায় রিপোর্ট ভাই ঠিক আছে করো। আপনার নাকি ভাই? ভোলার কোথায়? আপনার ভোলার কোথায়? আমার বাসা ভোলাতে, দৌলতখানে। হুম। তুমি তুমি ভোলাতে আসছো নাকি? ভোলা আমাদের বাড়ি। দাদার বাড়ি দৌলত খাঁর ওদিকে, আর হলো নানুর বাড়ি চরফেশন। তাই নাকি? তুমি দৌলতখানে আসছো? জি ভাইয়া। আপনার 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 গ্রামের লোক। হ্যাঁ, তো হচ্ছে দৌলতখানে কোথায় এক্সাক্ট? ভাইয়া দাদার বাড়িতে জীবনও যায় নাই। নানার বাড়িতে গেছি চরফেশনের ওদিকে। আচ্ছা, এই জন্যই এই অবস্থা। তো আমার বাসা পৌরসভাতেই। যদি আসো তাহলে নক দিও, বাট ডিপেন্ড করতেছে যে আমি বাসায় থাকি কিনা নাকি ক্যাম্পাসে থাকি। আচ্ছা, আমরা শুরু করি, ঠিক আছে? দেখো, এখানে ফার্স্টে যে কোশ্চেনটা দিয়ে পরীক্ষাটা শুরু হয়েছিল সেটা হচ্ছে ক্লক লসেস 30 minutes or loses 30 minutes each day, how many days it will take to reach a point where the clock will indicate the correct time? তার মানে এটা হচ্ছে আইকিউর যে ফার্স্ট টপিক ক্লক রিজনিং, সেটা থেকে আসছিল। যখন একটা ঘড়ি প্রতিদিন 30 মিনিট সময় হারাবে তখন এটা কতদিন পরে আবার সঠিক সময়টা দিবে? তো এটার জন্য তোমাদের টেকনিকটা কি ছিল বলো তো? 720 কে ভাগ করবো, যত যত মিনিট করে হারাবে একদিনে সেই মিনিট দ্বারা 720 কে ভাগ করবো। হ্যাঁ, 720 ডিভাইডেড বাই প্রতিদিনে যতটুকু মিনিট হারায় সেটা। তাহলে এখানে 30 মিনিট হারায়, তার মানে 720-কে এখানে 30 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে 30 দিয়ে ডিভাইড করলে কত হবে? ভাইয়া 24। বলো। ভাইয়া আচ্ছা, 720 দিয়ে ভাগ করে কি ক্লাসের মধ্যে কির জন্য? ক্লাসের মধ্যে কোনো কোশ্চেন করো না প্লিজ। এটার উপরে আমি ক্লক রিজনিং এর উপরে ফুল ক্লাস নিয়ে নিছি, তো সেখানে ফুল ক্লাসটা দেখে তারপরে হচ্ছে গিয়া সেটা বুঝতে পারবা যে কেন কি হবে না হবে। বুঝা গেছে? মেইন ক্লাস না করে যদি এখন এই কোশ্চেন সলভের ভিতরে, যেটা আমি মাত্র 20 মিনিটের ভিতরে কমপ্লিট করব, সেখানে যদি আমার এখন 1 ঘন্টা সময় নষ্ট হয়ে যায় তাহলে আমি মেইন ক্লাস নিব কখন? বুঝো নাই? জি হ্যাঁ, জি হ্যাঁ। আচ্ছা, তারপর দেখো, ইট ইজ quarter to 9 ইন এ ওয়াল হ্যাংড অ্যানালগ ক্লক, হোয়াট ইজ দ্য টাইম সিমড ইন দ্য মিরর? মানে একটা ঘড়ির যেটা কিনা তোমার দেয়ালে টানানো আছে, সেটা তোমার বলা আছে যে কত, quarter to 9 এই সময়টা দেখাচ্ছে। এটা যদি পিছনে একটা আয়না থাকে তাহলে সেটাতে কত মিনিট দেখাবে? তো এটার জন্য টেকনিকটা কি ছিল বলো? এটা হচ্ছে 11টা 60 থেকে বিয়োগ করতে হবে। হ্যাঁ, তো যখন quarter to 9 বলবে তখন এটা এক্স্যাক্টলি সময়টা কতটুকু? 8টা 45। 8টা 45, মানে quarter to 9 মিনস হচ্ছে 9:45, অর্থাৎ 8টা 45। তো তুমি এখানে 11:60 থেকে 8টা 45-কে বিয়োগ করবা। তাহলে 60 থেকে 45 বিয়োগ হলে 15, আর 11 থেকে তোমার 8 যদি বিয়োগ হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে কত, 3। তাহলে এটা উত্তর কত হবে? 3টা 15। ঠিক আছে, এরপর চলে আসো যে সকাল দুটো প্রশ্ন। 9টায়। আচ্ছা, সবাই একটু মিউট করে রাখো নিজেদের। ওকে, যেটা বলতেছিলাম যে সকাল 9টায় ঘড়ির কাঁটার ঘন্টা ও মিনিটের কাঁটা মধ্যবর্তী কোণটা কত? তো যখন ঘড়িতে তোমার 9টা এই সবাই নিজেদেরকে মিউট করো, সবাই দেখো তো আনমিউট করা আছে নাকি কারো। ভাইয়া, হ্যাঁ, এইটা না আমারটা হইতেছে না, এটা একটু যদি কইরা দিতেন। এটা বের করতে পারতেছিলাম না। এই যে 9টারটা বের করতে পারতেছো না? জি ভাই, করতে পারি না এটা পরে। ওকে, আমি এটা করে দিচ্ছি, সমস্যা নেই। এটা আমি মুখে মুখে করে দিই তোমাদের। যখন 9টা বাজে আমাদের সূত্র কি ছিল? সূত্র বলো, সূত্র কি শিখেছি? 11 ইন্টু মিনিট আর মাইনাস মাইনাস। 60 ইন্টু ডিভাইডেড 2। /2। তাহলে এখানে যেহেতু মিনিটের সময়টা কত দেওয়া আছে, 0 0 না, তার মানে এম এর ভ্যালুটা 0 হয়ে যাবে, শুধু এইচ এর ভ্যালুটা বসবে। তাহলে এইচ এর সাথে কত গুণ হইতো? 60 গুণ হইতো, রাইট? তার মানে হ্যাঁ, 9 ইন্টু 16, 60। তাহলে কত হবে? 6 9 54, 540। 540। 540। 540-কে 2 দ্বারা ডিভাইড করলে কত হবে? 270, 270। তাই না? এখন 270 কি হ্যাঁ, 180 থেকে বড় না? অবশ্যই। তাহলে এটাকে 300 কত থেকে বিয়োগ করবা? 360 থেকে বিয়োগ করবা। 360 তাহলে থেকে।
360 থেকে 270 বিয়োগ করলে কত হয়? 90। 90। তাহলে এটার উত্তর হচ্ছে 90 ডিগ্রি। এবার বুঝছো? জি ভাইয়া, ওই আমি আবার 11টা ভুলে মাইনাস করছিলাম, তার জন্য মাত্র বুঝতে পারছি। ঠিক আছে ভাইয়া। 0 0 গুণ করলে তো এটা পুরোটাই 0 হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ওইটা খেয়াল কর। আচ্ছা, তারপর দেখো এটা ভোক্যাব থেকে আসছে, যে ব্রিং টু বুক, এটার মানে কি? এটা মানে হচ্ছে তিরস্কার করা, মানে টু রিবিউক। ঠিক আছে, প্রথমটি উত্তর। তারপর দেখো নিচের কোনটা প্লুরাল নাউনে আছে? প্লুরাল নাউন, প্লুরাল নাউন মানে কি? যেটা হচ্ছে তোমার কি বলে, সিঙ্গুলার না বা হচ্ছে একের অধিক। তো এখানে দেখো ইন্ডিসেস, ইন্ডিসেস হচ্ছে কি, সিঙ্গুলার নাকি প্লুরাল বলো? প্লুরাল। প্লুরাল। তারপর স্টিমুলাস। এটা সিঙ্গুলার, বাকি তিনটাই সিঙ্গুলার। হ্যাঁ, এই যে স্টিমুলাস, মেমোরেন্ডাম, ফর্মুলা সবগুলোই হচ্ছে তোমার সিঙ্গুলার। এগুলার যদি আমি প্লুরাল করি তাহলে স্টিমুলাস হয়ে যাবে স্টিমুলি, মেমোরেন্ডাম হয়ে যাবে মেমোরেন্ডা, ফর্মুলা হয়ে যাবে ফর্মুলেই। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে ইন্ডিসেস। এইটাই শুধুমাত্র প্লুরালে আছে। এটার সিঙ্গুলার ফর্মটা হচ্ছে ইন্ডেক্স। ক্লিয়ার? এরপর আসো যে হ্যাঁ, তোমার জেন্ডার ক্লিয়ার। থেকে আসছে, হোয়াট ইজ দি ফেমিনিন অফ র্যাম? র্যাম এর ফেমিনিন ফর্মটা কি বলো, পড়াইছি। ইউ ইউই। ইউই, ইউই। তারপর চলে আসো যে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? বলো। 8টি। আমি তোমাদেরকে একটাই যে মিশ্র ভগ্নাংশ আট। শিখেছিলাম, যে 8 সমস্ত হ্যাঁ, 32-এর 8 10। সমস্ত 20-এর হ্যাঁ, 10। তাহলে 8 হচ্ছে অর্ধমাত্রা, আর 32-এর উপরে একটা পুরো দাগ, তার মানে এটা পূর্ণ মাত্রা 32টা, এবং 10-এর উপরে কোনো মাত্রা নেই, দ্যাট মিনস 10টা হচ্ছে তোমার মাত্রাহীন। আর এই যে ডিভাইডটা যদি করি আমরা, 8কে ডিভাইড করলে সেটা স্বরবর্ণ কয়টা, ব্যঞ্জন বর্ণ কয়টা? 7। সর্বর্ণ 1 আর ব্যঞ্জন বর্ণ 7। গুড। আর যদি তোমার 10 যেটা মাত্রাহীন সেটাকে ডিভাইড করো, তাহলে কি কি হবে, স্বরবর্ণ কয়টা, ব্যঞ্জন কয়টা? সর্বর্ণ 4টা, ব্যঞ্জন বর্ণ 6টা। হ্যাঁ, 4 6। আর 32টাকে করলে 6 26। 6টা 6 26। সর্বর্ণ, 26টা গুড। এরপর চলে আসি যে প্যাচ মার্কা যে যুক্ত ব্যঞ্জনের টপিকটা থেকে কোশ্চেন আসে, যে মূর্ধন্য ষ। এরপর দেখো এরকম পেটের ভিতর থেকে এটা দেখতে ইওর মতো লাগতেছে, বাট এটা কিন্তু ইও নয়। কেননা তুমি এই যে মূর্ধন্য ষ এরকম দেখতে যে যুক্ত ব্যঞ্জনটা, এটা দিয়ে যে কোনো একটা শব্দ কল্পনা করো তো, আমাকে বলো শব্দটা। তৃষ্ণা। তৃষ্ণা। তাহলে তৃষ্ণা যদি যখন তুমি উচ্চারণ করতেছো তখন কি কি উচ্চারণ করতেছো বলো, কি কি উচ্চারণ করতেছো? ত, র, মূর্ধন্য ষ আর মূর্ধন্য মানে ন উচ্চারণ করতেছি। মানে শেষেরটা বলো, এখানে যেটা আছে সেটা মূর্ধন্য ষ আর ন উচ্চারণ করতেছো, তৃষ্ণা, স না, তৃষ্ণা। হুম। তো এখানে এটা হবে কি, মূর্ধন্য ষ যোগ মূর্ধন্য ন। ঠিক আছে, এটা কিন্তু দন্ত ন দিও না, আবার এটা হচ্ছে মূর্ধন্য ন, শেষেরটা উত্তর। এরপর চলে আসো যে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচয়িতা কে বলো? আশ্রম বাসাও। আশ্রম প্রসব। আশ সম্পা সাও। গুড। তারপরে বর্ণবিন্যাস কোন তত্ত্বে আলোচিত হয়? ধ্বনি। ধ্বনিত। ধ্বনি তত্ত্ব। গুড। তারপর তোমার এই যে শব্দতত্ত্বের অপর নাম কি বলো তো? রূপতত্ত্ব। রূপ তত্ত্ব। গুড। আর বাক্যতত্ত্বের ইংরেজি নাম কি? সিনটেক্স। শব্দতত্ত্বের ইংরেজি নাম কি? মরফোলজি। মরফোলজি। আর হচ্ছে অর্থতত্ত্বের ইংরেজি নাম কি? সিমেন্টিক্স। সিমেন্টিক্স। গুড। অভিধান অনুযায়ী কোনটি এবার আগে বসবে? এইখানে যে শব্দগুলো দেওয়া আছে এটা কিও। অনুযায়ী কোনটা আগে বসবে? কিও, কারণ এটা হচ্ছে তোমার ভাঙলে আসবে কি, কিওকে ভাঙলে কি কি পাওয়া যায়? ক প্লাস মূর্ধন্য ষ। ক প্লাস মূর্ধন্য ষ। গুড। এরপরে চলে আসো যে বাংলা লিপি উদ্ভব হয়েছে কোন লিপি থেকে? এখানে ব্রাহ্মী লিপি। ব্রাহ্মী লিপির বৈশিষ্ট্য কি? বাম থেকে ডান দিকে যাইতে হয়। বাম থেকে ডান দিকে যেতে হয়। আর খরোষ্ঠী লিপির বৈশিষ্ট্য কি? ডান থেকে বামে আসতে হয়। উদাহরণ। ব্রাহ্মী লিপি হচ্ছে বাংলা, আর আর হচ্ছে খরোষ্ঠী লিপি হলো আরবি। আরবি। গুড। মৈথিলীয় বাংলার মিশ্রণে যে ভাষাটা হয় সেটাকে বলা হয় ব্রজবুলি ভাষা। ঠিক আছে, ব্রজবুলি। তারপরে এটা হচ্ছে তোমাদের ম্যাথের একটা কোশ্চেন আসছে, যে তোমার ওই যে দশমিক ভগ্নাংশের গুণ ভাগ, তার মানে উপরে হচ্ছে গিয়ে তোমার দশমিক এর গুণ দেওয়া আছে, নিচে গুণ দেওয়া আছে, আর এই দুইটাকে আবার ভাগ করতে হবে। তো আমি যখন তোমাদেরকে এটা টেকনিকটা শিখেছিলাম তখন বলছিলাম যে দশমিক সংখ্যার যখন এভাবে ভাগ থাকবে তখন তুমি কি করবা? হুম, বলো। তখন সব দশমিক উঠাই দিব, মানে ধরবো না। দশমিক উঠাই দিব, দিয়ে
সংখ্যাগুলো গুণন হুম করব, তারপর কতটা দশমিক আছে মোট এটা যোগ দিয়ে একটা সংখ্যা যেটা আছে তার সামনে শূন্য দিব। নো নো, ওটা হচ্ছে গুণের নিয়ম, বাট ভাগের নিয়ম জিজ্ঞেস করছি, ভাগের ক্ষেত্রে কি করতে হবে? ভাগের নিয়ম বলছেন ভাইয়া, সামনে যোগ করতে হবে, মানে শূন্যগুলো সামনে দিতে হবে, দিয়ে দেন সবগুলো শূন্য কাইটা, যেটা বড় ওটার সাথে ভাগ দিব আর কি, নর্মাল ইয়ে করে। তো সামনে শূন্যটা কেন দিব? রিজনটা কি? ওই যে সমান সমান করবো, করব, হ্যাঁ। সমান দুই উপর হ্যাঁ, পাশে নিচে পাশে ঘর, সমান করব। এটাই বলতে হবে যে ঘর সমান করতে হবে উপরে নিচে, ঠিক আছে? উপরে যত ঘর দশমিকের, নিচে তত ঘর বানাইতে হবে, বা নিচে যত ঘর উপরে তত ঘর বানাইতে হবে। যখন সেম হয়ে যাবে তারপর দশমিককে ভুলে গিয়ে সংখ্যাগুলোকে তুমি ক্যালকুলেট করবা, কাটাকাটি করবা। তাহলে এটার উত্তর আসবে হচ্ছে 75, ঠিক আছে? আমি আর করাবো না, এখানে জাস্ট বলে দিব যে কিভাবে করতে হবে, কারণ এগুলার এগুলার উপরে মেইন ভাইয়া ওই ক্লাস স্টার কিন্তু। চিহ্নটা কি? স্টার মানে গুণ চিহ্ন, স্টার চিহ্ন কি? ও আচ্ছা। হ্যাঁ। আর এরপর আসে যে নিচের ভগ্নাংশগুলোর মধ্যে বৃহত্তম কোনটি। তো ভগ্নাংশের যখন তুমি বৃহত্তম এবং ক্ষুদ্রতম বের করবা ক্যালকুলেটর ছাড়া, তখন কি মেথডে আগাবা? গুণন, আড়াআড়ি গুণন করব, যেটা বড় সেটা নিব বৃহত্তমের ক্ষেত্রে, আর হ্যাঁ, ক্ষুদ্রতমের ক্ষেত্রে অর্থাৎ যেটা তোমার ছোট এটাকে বলা সেটা। হয় ক্রস ক্রস মেথড। তো এটাও তোমাদেরকে আমি শিখাইছিলাম, তো এই জন্য এখন আর এক্সপ্লেন করবো না। এখানে এটার উত্তর কত হবে? মেবি 2/3 হবে, রাইট? 2/3। ভাইয়া হ্যাঁ, এখানে মানে 3 কে 2 দিয়ে ভাগ করে যে দশমিক বাই করে ওভাবে করলে সমস্যা হবে? ওইভাবে করতে গেলে তোমার টাইম লেগে যাবে অনেক বেশি। আচ্ছা। তো এইভাবে আগাবা, ক্রস মেথডে আগাবা আর কি, তাইলে হবে। আমি এগুলা কি এখানে করে দেওয়ার দরকার আছে? তোমাদের তো মেইন ক্লাস ওইখানে নিছি, তো ওই জন্য জি জি ওইখান থেকে ভাইয়া, ওটা না না, দেখে নিবা। জাস্ট বলতেছিলাম হ্যাঁ, আপনাকে, ঠিক আছে। ওকে। তারপর দেখো, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং তাদের গসাগু দেওয়া আছে, সংখ্যা দুটির লসাগু চাইছে। তো অনুপাত থাকলে আমরা কি ধরে নিতে হবে বলো? এক্স ধরে নিব। এক্স এক্স ধরে ধরে নিব, নিব। রাইট? তাহলে একটা হবে 5x আর একটা হবে 6x। এবং এই যে 5x এবং 6x এর গসাগু কত? শুধু এক্স। শুধু এক্স, আর লসাগু কত? 30x। মানে 5 × 6 × x, দ্যাট মিনস 30x। তাহলে গসাগু যেহেতু এক্স, আর এক্স এর মানটাই দেখো এখানে দেওয়া আছে, দ্যাট ইজ 4। তাহলে লসাগু কত হবে? 30x, তার মানে 30 × 4 হুইচ ইজ 120, 120। ঠিক আছে, এভাবে করবো আর কি। তারপর দেখো, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, তাদের লসাগু দেওয়া আছে, গসাগু দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে যে টেকনিকটা, সূত্রটা কি ছিল বলো? লসাগু ইন্টু গসাগু ইকুয়ালস টু গুণফল। হ্যাঁ, দুটি সংখ্যার লসাগু এবং গসাগু গুণ করলে যা হবে, সেই দুটো সংখ্যার গুণফলও তা হবে। তার মানে 1536 ইকুয়াল টু তোমার লসাগু গুণ গসাগু। তাহলে কত? লসাগু যেহেতু তোমার 96 দেওয়া আছে, গসাগু বের করতে হলে 96 দিয়ে এটাকে ভাগ করে দাও, তাহলেই শেষ। আচ্ছা, এটাকে দেখো দশমিক সংখ্যার উপরে স্কোয়ার করছে আর কি, যেহেতু এই যে বার চিহ্ন দিয়ে তারপর উপরে টু, দ্যাট মিনস স্কোয়ার। তো দশমিক সংখ্যাকে যখন তুমি স্কোয়ার করবা, তখন এটা মানে কি বড় হবে না ছোট হবে? আর দেখতে বড় হবে না ছোট হবে বলো? দেখতে বড় হয়। আর মানে ছোট হয়। তাহলে দেখতে এটা ছোট। বড় সঠিক। হবে। হ্যাঁ, ছোট। তাহলে সঠিক তাহলে সঠিক উত্তর হচ্ছে 2 নম্বরটা, হ। ঠিক আছে? দুই এরপর আসে যে নাম্বারটা। 72 সংখ্যাটির মোট ভাজক আছে কতগুলা। ভাজক সংখ্যা নির্ণয়ের কৌশলটা কি? যে লসাগু করব, করে ভিত্তি দিব, ভিত্তিটা বাদ দিয়ে পরে ওর সাথে এক যোগ করে পরে দুটো গুণন করব। হ্যাঁ, প্রথমে লসাগু বের করবা, লসাগু যত সংখ্যক থাকবে প্রত্যেকটাকেই হচ্ছে সূচকে বা পাওয়ার ফরম্যাটে লিখবা। সেটা লিখার পরে বৃত্তটাকে বাদ দিয়ে যে পাওয়ার গুলা থাকবে, সেই পাওয়ারের সাথে এক যোগ করে সবগুলা পাওয়ারকে গুণ করবা, তাহলে দেখবে অ্যান্সার চলে আসে। তাহলে 72-এর অ্যান্সার কত হবে? 12টা মেবি, 12। ঠিক আছে। আচ্ছা, তারপরে আসো, তোমার দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া আছে, বড় সংখ্যাটি কত? তো বর্গের অন্তর থাকলে বড় সংখ্যা কিভাবে বের করে? অন্তর যোগ 1 ডিভাইডেড 2। আর ছোট সংখ্যা কিভাবে বের করে? অন্তর -1 ডিভাইডেড 2। আচ্ছা, যেহেতু বড় সংখ্যা চাইছি, তাহলে এটার উত্তর হচ্ছে 100, ঠিক আছে। এরপর তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল দেওয়া আছে 120, সংখ্যা তিনটির যোগফল চাইছে। তো ক্রমিক ক্রমিক সংখ্যার যখন গুণফল দেওয়া থাকবে, তখন কোন মেথডে আগাবা? লসাগু। লসাগু। তাহলে 120-কে লসাগু করলে দেখবা যে 4, 5 and 6 চলে আসবে। তাহলে তিনটি সংখ্যার যোগফল হবে গিয়ে 15, এই 4, 5, 6 কে যদি তুমি করো। তার মানে গুণফল থাকলে তখন লসাগু করবা। আর যদি সমষ্টি বা যোগফল থাকে, তখন হচ্ছে ওই যে x+1 x+2 ওই মেথডে আগাবা। তার মানে পরেরটা হচ্ছে ওই যে x+1 x+2 এভাবে করে আগে যেটা আসে সেটা। এরপর চলে আসো, যদি পি এবং কিউ দুটি অযুগ্ম সংখ্যা হয়, তবে নিচের কোনটি যুগ্ম সংখ্যা হবে? তাহলে এখানে দুইটা যদি অযুগ্ম সংখ্যা, মানে কি বিজোড় সংখ্যা, তাহলে এই দুইটাকে কল্পনা করে যদি যদি তোমার বিজোড় সংখ্যা, তার মানে একটা 3 আর একটা 1, ওকে।
তাহলে অবশ্যই যোগ কোনটা হবে? 3 আর 1 কে যোগ করলে 4, তাহলে প্রথমটি উত্তর, পরের গুলা চেক করার প্রয়োজনই নাই। ঠিক আছে, 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে বলো তো? 10টা। 10টা। কেননা 1 থেকে 10 পর্যন্ত আছে 4টা, 10 থেকে 20 পর্যন্ত আছে 4টা, 20 থেকে 30 পর্যন্ত আছে 2টা, দ্যাট মিনস দুইটা। 10টা। এখন ওই যে আমাকে ভাইয়া বলো। 442, ওই যে ওই হ্যাঁ হ্যাঁ, সিস্টেমটা আর কি। ইয়েস, যে তোমার ডিডি বিবিসি বিবিসি বিএ বা 4422322321। ফোর এখন ফোর টু ধরো, থ্রি টু টু থ্রি হ্যাঁ, ওয়ান এখন ধরো তোমাদেরকে আমি কোশ্চেনটাকে একটু আরেকটু এলাবোরেট করে আরেকটু কঠিন করে বললাম, যেমন 1 থেকে 100 পর্যন্ত টোটাল মৌলিক সংখ্যা কয়টা আছে বলো তো? 25টা। 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 এখন 100 থেকে 200 পর্যন্ত কয়টা আছে বলে 21টা। জানো? 21। 21টা। তো যদি তোমার এখন বলে যে 30 থেকে 200 পর্যন্ত কয়টা, তখন তুমি বের করতে পারবা না, কারণ তুমি এইখানে 30 থেকে 100 পর্যন্ত ক্যালকুলেট করে বের করতে পারতেছো, বাট ওইটা তো ফিক্সড 21ই, তার মানে সেটার সাথে এই 21 যোগ করে দিবা। বুঝা গেছে? যদি হ্যাঁ, তারা কোশ্চেন বুঝছি। একটু ইলাবোরেট করে তখন ওইটাকে এভাবে করবা। সো এই জিনিসটা মনে রাখবা যে মেবি 1 থেকে 100 পর্যন্ত 25টা, 101 থেকে 200 পর্যন্ত হচ্ছে তোমার 21টা, 200 থেকে 300 পর্যন্ত হচ্ছে মেবি 16টা, না কয়টা 15টা। কয়টা 15টা 15টা। ভাইয়া। তাহলে জি, 300 থেকে 400 কয়টা? ওইটা জানি না ভাইয়া। তো এই যে এরকম ভাবে তোমার 1 থেকে 100 পর্যন্ত সবগুলাকে ইন্ডিভিজুয়ালি আমাদের যেটা ডিডি বিবিসি বিবিসি বি দিয়ে মনে রাখবা। আর ইয়ে থেকে 100 থেকে 221টা, 200 থেকে 315টা, এরকম করে তোমার 500 পর্যন্ত জাস্ট জেনে রাখবা। ওগুলাকে ডিটেলসে জানতে হবে না, ওগুলাকে শুধু সংখ্যাটা জানবা। কারণ যদি এইভাবে বড় করে কোশ্চেন দেয় যে 20 থেকে 500 পর্যন্ত কয়টা, তখন তুমি এইখানেটা আলাদাভাবে হিসাব করে ওইটাকে টোটাল সাম আপ করে দিবা। মানে যদি অ্যাডভান্স লেভেলে কোশ্চেন করে, এত টাফ লেভেলে কোশ্চেন করার কথা না, বাট যদি করে বসে কিছু তো করার নাই, এই আর কি। ওস্তাদের মায়ের শেষ রাতে কথা আছে না। এখন চলে আসো যে জিএসপি এর পুনরূপ কি। এখন আমরা হচ্ছে এই যে এগুলা কিসের কোশ্চেন, এখন যেগুলা 4 বলতেছি এগুলা নাম্বারটা কিসের ভাইয়া। কোশ্চেন? জিকে। হ্যাঁ, এগুলো হচ্ছে জিকে। কোন টপিক বলো, সাবজেক্টিভ জিকে কোনটা? ইকোনমিক্স। এগুলো সব ইকোনমিক্স এর রিলেটেড কোশ্চেন। জিএসপি মানে কি? জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্সেস। ঠিক আছে, এই যে জিএসপি যে সুবিধাটা, এটা তোমার যেমন ধরো আহ আমেরিকা বাংলাদেশকে দিছিল, পরে আবার 2013 সালে না কত সালে সেটা আবার বাতিল করে দিছিল, তো এরকম কিছু ব্যাপার আছে, এটা থেকে কোশ্চেন আসে পরীক্ষায়। তারপর জেপিজি, এটার পুনরূপ কি বলো? জিরো পপুলেশন গ্রোথ। গ্রোথ। হ্যাঁ, জিরো পপুলেশন গ্রোথ। তারপরে আইবিআরডি, এই আইবিআরডি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের একটা অ্যাফিলিয়েট ডিভিশন। ওয়ার্ল্ড ব্যাংকের টোটাল 5টা অর্গান আছে, একটা হচ্ছে আইবিআরডি, আইডিএ, আইপিএসআইডি, তারপর আইএফএসআইডি, তারপর হচ্ছে তোমার মিগা, আর একটা হচ্ছে কি, আরেকটা কি জানি। তো এই আইবিআরডির পূর্ণরূপটা কি বলো? 1 নাম্বারটা হবে ভাইয়া। নো, এটা হবে 4 চার চার নম্বরটাই। নাম্বারটা হবে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে। আচ্ছা বলো তো, সফট লোন উইন্ডো বলা হয় কোনটাকে? মেবি ওইটাও আছে কোশ্চেনে, থাকবে, সমস্যা নেই, পরে বলো। আইডিএ। আইএমএফ। আইএমএফ আইডিএ। কিভাবে আইডিএ। হবে? আইডিএ। আইডিএ হবে। হ্যাঁ, আইডিএ। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স যেটা, হ্যাঁ, এইচডিআই, এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের উপাদান 9 কোনটি এর মধ্যে বলো? হ্যাপিনেস। হ্যাপিনেস। এই হিউম্যান এইচডিআই যে হিসাবটা হয় ইন্ডেক্সটার, এটার ক্ষেত্রে হ্যাপিনেসকে কাউন্ট করা হয় না। এডুকেশন লেভেল, হেলথ, তারপর তোমার পার ক্যাপিটা জিডিপি, এগুলো তিনটাকে হিসাব করা হয়, এটাকে করা হয় না। নিচের কোন দ্রব্যের চাহিদা পূর্ণ অস্থিতিস্থাপক? পূর্ণ অস্থিতিস্থাপক কথাটার মানে কি? যে জিনিসটার তোমার চাহিদা প্রাইসের পরিবর্তনের কারণে কোনো পরিবর্তন হয় না, মানে চাহিদার কোনো পরিবর্তন হয় না, চাহিদাটা ফিক্সড থাকে, যে আজকে দাম বাড়লো বা কমলো সেটার উপর তুমি এটার ব্যবহার বা চাহিদাকে কমাবো বাড়াবা না। তাহলে এটা গাড়ির যদি দাম বাড়ে তুমি কি আর কিনবা কি কিনবা না বলো? চাহিদা বাড়বে না কমবে, এটা কি পরিবর্তন হবে না? অবশ্যই হবে। অবশ্যই তারপর পরিবর্তন হবে। তারপর টিভি, ফার্নিচার, এগুলোর ক্ষেত্রেও সেম, দাম বাড়লে বা কমলে তখন তোমার এই যে চাহিদার পরিবর্তনটা আসবে। কিন্তু ইনসুলিন যেটা তোমার নিতেই হবে, না নিলে তুমি মরে যাবা। তার মানে এটার যদি দাম একটু বাড়ে, ধরো আজকে 500 টাকা বেড়ে গেছে, তুমি না নিয়ে কি পারবা? না, তাও নিতেই হবে। তাহলে তাহলে এটাই হচ্ছে কি, যে ঔষধ এগুলা হচ্ছে তোমার পূর্ণ অস্থিতিস্থাপক। ঠিক আছে। তারপর চলে আসো যে বার্ডের প্রতিষ্ঠাতা কে বলো? অধ্যক্ষ আক্তার আক্তার হামিদ হামিদ খান। খান। হ্যাঁ, আক্তার হামিদ খান। বার্ড কোথায় অবস্থিত বলো তো? কুমিল্লা। কুমিল্লাতে অবস্থিত। তারপর চলে আসো বিএসটিআই এর পুনরূপ কি? ক নাম্বারটা? ভাইয়া বাংলাদেশ কিন্তু স্ট্যান্ডার্ড। কিন্তু আসলটা ভাইয়া ইনস্টিটিউশন না। হ্যাঁ হ্যাঁ, অরিজিনালটা ইনস্টিটিউশনে আছে, আমি এটা দেখছি ইয়াতে গুগলে, আমি সার্চ দিছিলাম, ইনস্টিটিউশন দেয় অরিজিনালটা।
তাহলে ইনস্টিটিউশনই হবে, ঠিক আছে, এরকমই সমস্যা নেই। বাট এমনিতে তোমার এটার পূর্ণরূপটা কি? বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। তো দ্যাট মিনস এইটা তোমার কিসের সাথে রিলেটেড? এই যে খাবার দাবার আমরা গ্রহণ করি বা কিনি, এগুলো এগুলো কিন্তু বিএসটি অনুমোদিত হইতে হয়। দেখবা যে যে কোনো খাবারের সাথে কিন্তু এই যে বিএসটি এর একটা সিল থাকে, ত্রিভুজ আকৃতির, ভিতরে ছোট করে বিএসটি লেখা থাকে। এটা না থাকলে কিন্তু ওই খাবার খাওয়ার উপযোগী না। তারপর চলে আসো যে বড় দ্বিপাক্ষিক দাতা দেশ কোনটা বাংলাদেশের সাথে? জাপান। 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 জাপান হচ্ছে দ্বিপাক্ষিক কেন? কেননা এখানে যখন কোন একটা প্রজেক্ট আসে সেটা থেকে বাংলাদেশও লাভ করে, আবার জাপানও এখান থেকে টাকা আর্ন করে। এরপর চলে আসো যে সবচেয়ে বেশি বিনিয়োগকারী দেশ কোনটা বাংলাদেশে? চীন। যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র। চীন কিভাবে হয়? চীন কি বাংলাদেশে বেশি বিনিয়োগ করে নাকি? সবচেয়ে বেশি বিনিয়োগ করে যুক্তরাষ্ট্র। তারপর আসো যে এমনিতে যদি আসে যে বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে কোন দেশ থেকে, তাহলে কি হবে? তাহলে মেড ইন চায়না ভারত হবে। থেকে। ইন্ডিয়া। কিসে? ভারত থেকে। ইন্ডিয়া না ভাইয়া? চায়না। চায়না থেকেই সবচেয়ে বেশি আমদানি করে মেবি। আর এমনিতে যদি বলে যে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে কোন দেশে, তাহলে কি হবে? যুক্তরাষ্ট্র। 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 হ্যাঁ। ব্লু চিপ মিন্স কি বলো? সেফ ইন্ডাস্ট্রিয়াল সেফ ইনভেস্টমেন্ট। ইনভেস্ট। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল শেয়ার কনসিডার টু বি সেফ ইনভেস্টমেন্ট, ঠিক আছে, মানে যেটা তোমার ধরো স্টক মার্কেটে তুমি ইনভেস্ট করবা, যে কোম্পানিটা ভালো করতেছে ওটাতে ইনভেস্ট করলে তোমার টাকা বাড়বে, সেটা হচ্ছে ব্লু চিপ। এরপরে টাঙ্গাইলের আতিয়া জামে মসজিদ চিত্র কত টাকার নোটের ছিল বলো? এটা 10 টাকার নোটের ছিল। এখন 10 তো দশ টাকা। টাকার নোটে নাই, এটা আগের নোটটা যেটা সেটাতে ছিল মেবি। ঠিক আছে, ওই সময় আসতো। ইউরো মুদ্রার জনক কে? মুন্ডেল। রবার্ট মুন্ডেল। এই যে ইউরো মুদ্রা আবিষ্কৃত হয়েছে বা ইয়ে হয়েছে কত সালে? 1999 সালে না? 1991 মেবি। ঠিক আছে, একটু চেক করে নিবা। আর এই যে ইউরো মুদ্রা বা যে দেশগুলা ইউজ করে সেই দেশগুলাকে বলা হয় ইউরোজোনভুক্ত দেশ। টোটাল কতগুলো ইউরোজোনভুক্ত দেশ আছে? 23টা। 23টা আসলো কোত্থেকে? 23টাই তো ভাইয়া। কি আগে বলো 20টা না ছিল, বলো। পরে বাড়ছে। বাড়ছে কবে? রিসেন্ট বাড়ছে নাকি? 20টাই তো জানি আমি। আমি রিসেন্ট 23টা পড়ছিলাম। রিসেন্ট বলতে মানে কিসে পড়ছো? কোনো শীটে বা ইয়েতে? ভেরি রিসেন্ট? না না না, দাঁড়ান একটু এটা যদি চেক করে নিতে হবে। আমি 23টা পড়ছিলাম, আমার এখন মনে আছে। তুমি এটা চেক করে আমাকে জানো, আমি জানি যেটা 20টাই আছে। আচ্ছা। এবার চলে আসো যে সিকিউরিটি প্রিন্টিং প্রেস কোথায় অবস্থিত বলো তো? এটাকে হচ্ছে ওই যে টাকা ছাপা হয় গাজীপুর। যেখান থেকে। গাজীপুর। গাজীপুরে এখানেই হচ্ছে এই যে টাকশাল বা সিকিউরিটি প্রিন্টিং প্রেস, এটা প্রতিষ্ঠিত হয়েছে কত সালে? হুম। 1900 কত? 72 হবে না? 1978 বা এরকম কিছু একটা হবে, পরে আসে গেছে এই কোশ্চেনটা কত সালে। যাই হোক, এসডিজি কত নম্বর লক্ষ্যমাত্রাতে জলবায়ু নিয়ে বলা হয়েছে বলো? 13 নম্বরে ভাইয়া। হ্যাঁ, 13 নম্বরে। তারপর আসলে তোমার এসডিজির লক্ষ্যমাত্রা টোটাল কতগুলো? 17টি 17টা। মেবি। 17। মেবি আবার কি 17টি? ডেল্টা 2100 বা 2100, এটা সহযোগী দেশ কোনটা বাংলাদেশের সাথে? নেদারল্যান্ড। নেদারল্যান্ডস। নেদারল্যান্ড। পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা বা 5 ইয়ার প্ল্যান, বাংলাদেশে এখন কততম পঞ্চবার্ষিক পরিকল্পনা চলতেছে? অষ্টম। 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 2001, 2020, 21 থেকে 25, ঠিক আছে। আর এই যে পঞ্চবার্ষিক হ্যাঁ। পরিকল্পনা প্রবর্তন করেন কে? স্টালিন। জোসেফ স্ট্যালিন। সে জোসেফ সে স্টেলিন। সে কোন দেশের? রাশিয়া। রাশিয়া। তারপরে এই যে সফট লোন উইন্ডো বলা হয় কোনটিকে? আইডিএ। 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 ব্রিটেন উড ইনস্টিটিউট নিচের কোনটি? ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক। ব্রিটেন উড ইনস্টিটিউট টোটাল দুইটা, কি কি? ওয়ার্ল্ড ব্যাংক আর একটা হচ্ছে আইএমএফ। আইএমএফ। হ্যাঁ। যদি ওয়ার্ল্ড ব্যাংক অপশনে না থাকে, আইএমএফ অপশনে না থাকে, তখন উত্তর হবে কি? আইবিআরডি। এইটা কারণ তো আইবিআরডি কে ওয়ার্ল্ড ব্যাংক চিন্তা করা হয়, ঠিক আছে। এরপর ঠিক আসো আছে। যে করদাতাদের ক্ষেত্রে করমুক্ত আয় সীমা কত? এটা হচ্ছে 3.5 লক্ষ বর্তমানে আপডেট অনুযায়ী। আগে 3 লক্ষ ছিল, এখন 3.5 লক্ষ। ঠিক আছে। এরপর চলে আমি আসো, 3 লক্ষই দিছিলাম। এটা 3.5 লক্ষ হবে, এটা ভুল দেওয়া আছে, মানে এটা অ্যান্সারটা ঠিক করে দিই, দাঁড়াও। ওকে। এরপর চলে আসো যে তোমার ভ্যাট চালু হয়েছে কত সালে বলো? 1 জুলাই 1 জুলাই 1991। 1991। 1991 এর 1 জুলাই। তো মনে রাখবা ভ্যাটেরটা হচ্ছে 91 সালের 1 জুলাই। 95 আবার কনফিউজড হয়ে যেও না। এরপরে মুক্তবাজার অর্থনীতি চালু হয় কত সালে?
মুক্তবাজারও 91-তে। 91। 91-তে। গুড। তারপর দেখো বেইল আউট কিসের সাথে সম্পর্কিত? অর্থনীতি। অর্থনীতির সাথে সম্পর্কিত। প্রত্যক্ষ কর নিচের কোনটা, যেটা তুমি দেখো দেখে আয়কর। শুনে দাও? আয়কর। তোমার ইনকামের উপর যে করটা সেটা হচ্ছে প্রত্যক্ষ কর, বাকি সবগুলো পরোক্ষ। দাস ক্যাপিটাল বইয়ের লেখক কে? কার্ল মার্কস। মার্কস। গ্রেট ডিপ্রেশন হয় কত সালে? 29। 1929 সাল। তারপর সম্পদের উপর ব্যক্তি মালিকানা থাকে কোথায়? গণতান্ত্রিক। গণতান্ত্রিক। হ্যাঁ। দি আইডিয়া অফ জাস্টিস গ্রন্থের লেখক কে? অমর্ত্য সেন। অমর্ত্য সেন। অমর্ত্য সেন। তারপরে দি ওয়েলথ অফ নেশন বইটির লেখক কে? অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ। এই অমর্ত্য সেনের আরো দুইটা বই আছে, দি পভার্টি অ্যান্ড ফেমিস, আর একটা হচ্ছে তোমার ডেভেলপমেন্ট এজ ফ্রিডম, ওই দুটো মনে রাখো। ভাইস ভার্সা এটার মিনিংটা কি? এটা হচ্ছে এই যে এক্সচেঞ্জ, দ্য টার্ম বিং এক্সচেঞ্জড, ঠিক আছে। তারপর তোমার হচ্ছে সাইন ডে মানে কি? সাইন ডে মানে হচ্ছে অনিশ্চিত বা আনসার্টেইন। এরপর হচ্ছে স্ট্যাটাস কিউ। এগুলা কি টপিক বলো তো? আমি কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতে একটা একটা করে ভোকাবুলারি টপিক রাখবো। ইংলিশ। এটা হচ্ছে ফরেন ফ্রেজেস। হ্যাঁ হ্যাঁ, এটা থেকে তোমার দেখবা যে খুলনা ইউনিভার্সিটিতে কোশ্চেন আসে, জাহাঙ্গীরনগরে আসে, তারপর এই যে আইবিএ টাইপের যে কোশ্চেন বা ব্যাংকের কোশ্চেন ওই টাইপের ওই জায়গাগুলোতে আসে, তো এটা ইম্পর্টেন্ট যে ওর জন্য। তারপর দেখো স্ট্যাটাস কো মানে হচ্ছে এক্সিস্টিং সিচুয়েশন উইদাউট এনি চেঞ্জ। এই যেমন ধরো যখন আন্দোলন চলছিল তখন বলছিল না যে আমরা স্ট্যাটাস কো করে দিছি, মানে আগে যে আইনটা ছিল যে তোমার কোটা থাকবে না বা কোটা নাই, সেটা কি স্ট্যাটাস আগের মতোই করে দিছি, বাট কে শুনে কার কথা, আন্দোলন করে একদম সরকারি শেষ। প্রিমা ফেসি মানে কি? প্রিমা ফেসি মানে হচ্ছে যে এট দি ফার্স্ট ভিউ, ঠিক আছে, ফার্স্ট ভিউ। তারপর হচ্ছে পোস্থুমাস শব্দের অর্থ হচ্ছে অকারিং আফটার ডেথ, মৃত্যুর পরে, পোস্থুমাস। এবং মোডাস অপারেন্ডি মানে হচ্ছে তোমার মেথড অফ ওয়ার্কিং, ঠিক আছে, মেথড অফ ওয়ার্কিং। এরপর আসো যে এনবি, এনবি এর পুনরূপ হচ্ছে নোটা বেনি, তার মানে 2 নম্বরটা, এটার বাংলা অর্থ হচ্ছে বিশেষ দ্রষ্টব্য, বিদ্রোহ, ঠিক আছে। দি ফ্রেজ নোভিয়া রিচি মানে কি? নিউ নিউ রিচ। রিচ। হ্যাঁ। তারপর আসো যে লিঙ্গুয়া ফ্রাঙ্কা, এটা এটা মানে কি? কমন ল্যাঙ্গুয়েজ। কমন ল্যাঙ্গুয়েজ। কমন ল্যাঙ্গুয়েজ। গুড। তারপর হচ্ছে ইম্পাসি, এটার সিনোনিম কি? ডেডলক। 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 তারপরে হিবিয়াস কর্পাস, এটা সবাই জানার কথা আগে থেকে, এটা কি হবে? ফান্ডামেন্টাল রাইটস অর ফান্ডামেন্টাল প্রিজনার। রাইটস অফ প্রিজনার। প্রিজনার্স। হ্যাঁ, মানে কারাবন্দীদের যে মৌলিক অধিকার সেটা। দি টার্ম অ্যান রোড মানে কি? অন দা ওয়ে, ঠিক আছে, নট ইন দা ওয়ে, এটা হচ্ছে অন দা ওয়ে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইজি এর পুনরূপ হচ্ছে এক্সাম্পলিয়া গ্রাসিয়া, ঠিক আছে, এক্সাম্পলিয়া গ্রাসিয়া, ইজি এর পুনরূপ। তারপর আসো যে তোমার ডিজুরি, ডিজুরি মানে হচ্ছে ইন ল। ইন ল না? হ্যাঁ, ইন বা ল। বাই ল আর দুটাই হয়। আর যদি আছে যে ডিফ্যাক্টো, তখন হচ্ছে সেটা হচ্ছে ইনফ্যাক্ট, ঠিক আছে, ফ্যাক্টো বললে ইনফ্যাক্ট, আর জুরি বললে ইন ল। তারপর আসো যে কুল দে সেক, এটা মানে কি? ডেড এন্ড, ঠিক আছে, এটা পরীক্ষা আসে প্রচুর। তারপর আসো যে সিবি এর পুনরূপ কি? কারিকুলাম ভিটা, ডেড এন্ড। ভি VITAE, ভিটা। তারপর দেখো বন ভয়েস মানে কি? উইশিং ইউ এ গুড ট্রিপ, দ্যাট মিনস উইশ এ গুড ট্রিপ, এটা। এরপরে এলামুড মানে হচ্ছে কারেন্ট ফ্যাশন অনুযায়ী, অ্যাকর্ডিং টু দি কারেন্ট ফ্যাশন, এলামুড। অ্যান অ্যাফিডেভিট, দ্যাট ইজ রিটেন স্টেটমেন্ট মেড আন্ডার ওথ। ওথ মানে কি বলো তো? শপথ। ওথ, শপথ। শপথ। হ্যাঁ। শপথ। তারপরে অ্যাড ভ্যালোরেম মানে হচ্ছে যে অ্যাকর্ডিং টু ভ্যালু, ভ্যালু ওয়াইজ যেটা সেটা। এরপরে ফ্রেজ অ্যামিকাস কুরি, এটার মানে কি? এটা মানে হচ্ছে ফ্রেন্ড অফ দ্য আদালতের কোর্ট। বন্ধু। হ্যাঁ, আদালতের অব বন্ধু। দ্য তো এই ছিল হচ্ছে তোমাদের ইংলিশের যে ভোকাব পার্টটা, ফরেন ফ্রেজ, সেখান থেকে এই প্রত্যেকটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট, সবগুলাই পড়বা, কোনোটার জন্য মিস না হয়ে যায়। হিয়োকে ভাঙলে কি হবে? ক যোগ মূর্ধন্য ষ, ক তার মানে 2 নম্বরটা প্লাস উত্তর। মূর্ধন্য ষ। আর এটা কি হবে? হ, তারপর দেখো রি, তার মানে প্রথমটা উত্তর হরি, ঠিক আছে, মানে হৃদয়, হৃদয়, হরি, ঠিক আছে। এরপর চলে আসো বাংলা ভাষার প্রথম অভিধান সংকলন করেন কে বলো? রামচন্দ্র বিদ্যাবাগীশ। রামচন্দ্র বিদ্যাবাগীশ। গুড, রামচন্দ্র বিদ্যাবাগীশ। আর সর্বপ্রথম এমনিতে টোটাল বাংলা ইংরেজি মিলে বা ইংরেজিতে সর্বপ্রথম অভিধান কে লিখেন ডিকশনারি? জন স্যামুয়েলসন। স্যামুয়েল জনসন। স্যামুয়েল জনসন। হ্যাঁ। তারপর আসলে যে বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন লিপি থেকে? অবশ্যই ব্রাহ্মী লিপি থেকে, এটা আগেও আসছে। আমরি বাংলা ভাষা, এখানে আ দ্বারা বোঝাচ্ছে কি বলো? আনন্দ, ঠিক আছে, আনন্দ বোঝানো হচ্ছে। চলিত রীতির প্রবর্তক কে? প্রমোদ চৌধুরী। অফকোর্স প্রমোদ চৌধুরী। তার ডাক নাম হচ্ছে বীরবল। সে কোন পত্রিকা সম্পাদনা করে?
সবুজ পত্র। সবুজ সবুজ পত্র। পত্র। সবুজ পত্র, গুড। সাধু ও চলিত রীতির অভিন্ন রূপ দেখা যায়। এটার উত্তর অব্যয় এবং সম্বোধন দুটোই হয়, বাট এই যে কি যেন দেখলাম যে সম্বোধন পদ যদি অপশনে থাকে তাহলে এটাকেই উত্তর দিবা, অব্যয়কে দিবা না। বাট যদি এটা না থাকে তাহলে সেক্ষেত্রে অব্যয় দিবা। ঠিক আছে, আমি এটা একটু কারেক্ট ঠিক করে আছে। দিচ্ছি। ওকে। অভিধান অনুসৃত বর্ণানুক্রমে সাজানো আছে কোনটা বলো? এটা অভিধানের কি সি নাম্বারটা হবে? 3 নাম্বারটা। 3 নাম্বারটা হ্যাঁ, ভাইয়া। এই যে তোমাদেরকে যে আবিধানিক ক্রম শিখাইছি না, সেখান থেকে দেখো তেল তৈয়ার তো এটা ঠিক আছে, বাকি সবগুলো ভুল। এখানে খ ক এর আগে কিভাবে হয়, কেননা ক্ষিয় যেটা সেটা তো ক দিয়ে, তাহলে এটা ভুল। তারপর দেখো বাঁশ বিবর্ণ বনলতা, তাহলে এখানে দেখো এই যে বাঁশ ঠিক আছে, বাট এই যে তোমার বিবর্ণ বনলতা, ব আগে না ন আগে? অবশ্যই ন আগে। তার মানে এটাই এটাই উত্তর হবে। আর বয়ের দেখো উম, মাত্রা ছাড়াটা আগে নাকি মাত্রা সহটা আগে? তো অবশ্যই যে আকার উকার বা কার চিহ্ন ছাড়াটা আগে, বনলতা আগে হবে এই জন্য। ময়না মহিম মাতৃ, তাহলে ময়না ঠিক আছে। তারপর দেখো তোমার মহিম মাতৃ, ত আগে আসার কথা না? হর আগে ত, অবশ্যই হর আগে তো আসার কথা, এই জন্য এটাও ভুল। আবার এমনিতে ময়নাও কিন্তু, হ্যাঁ ময়নাই আগে আসবে, ময়না মাতৃ মহিম হওয়ার কথা, এইটা আর কি। তো এই জন্য উত্তর হচ্ছে তোমার তেল তৈয়ার তোয়া, এটা। নিচের তিনটি সংখ্যা যে দেখো এক্স ওয়াই জেড এর সমষ্টি হচ্ছে 12, সংখ্যাগুলোকে একবার করে ব্যবহার করে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? 930। 930। 930। দেখো এইগুলোকে যোগ করলে 12ই হবে, এবং সবচেয়ে বড় সংখ্যাও কিন্তু 930। বলবা ভাই এটা কেন না, এটা দেখো 4 অঙ্কের হয়ে যায়, তাই এটা না। দুটি সংখ্যার সমষ্টি যখন 10, গুণফল যখন 20, সংখ্যা দুটির গুণিতক বিপরীত সংখ্যার যোগফল কত? তো গুণিতক বিপরীত মানে কি? জাস্ট উল্টা হয়ে যাবে, মানে রিভার্স হয়ে যাবে, ব্যস্তানুপাত হয়ে যাবে, 1/, আকারে চলে আসবে। তাহলে সংখ্যার সমষ্টি যখন 10 এবং গুণফল যখন 20, তাহলে ওই সংখ্যা দুটাই কি কি বলো তো? বলো। ওটা হচ্ছে a প্লাস বি ইকুয়াল 10, এ বি এরকম 20, এরকম করে হাফ আসবে, হাফ। এমনিতে তোমার করতে পারতেছো না যে তোমার, সংখ্যা দুইটা যদি আমি এক্স আর ওয়াই ধরি, তাহলে এটা বিপরীত গুণিতক আসবে 1/x আর 1/y, পরে ওইভাবে করতে হবে। হ্যাঁ সেটা বুঝলাম, বাট এমনিতে দুটি সংখ্যার সমষ্টি যদি 10 হয়, তাদের গুণফল যদি 20 হয়, তাহলে সংখ্যা দুটি কি কি বলো? হুম, কি কি আসে সংখ্যা? অরিজিনাল সংখ্যা দুটি হুম, গুণফলটা কি 20 দেওয়া ছিল এখানে? আচ্ছা, আমরা যদি ওইভাবেও করি যে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 10 অ্যান্ড এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে তোমার 20, দ্যাট মিনস এক্স মাইনাস ওয়াই হবে কি, যে 10² - 40, 100 থেকে 60। তাহলে এক্স মাইনাস ওয়াই 60 কিভাবে আসে? না, আমি তো আপনার করানোর নিয়ম অনুযায়ী করছি। আপনি যদি নিয়ম করেছেন যে এক্স ওয়াই, তাহলে হলো 1/x প্লাস 1/y ইকুয়াল হচ্ছে, আবার এটা লসাগু করলে হয় হচ্ছে এক্স ওয়াই, উপরে আসে এক্স প্লাস ওয়াই, উপরে আসে হ্যাঁ, 10, নিচে আসে 20, 10 আর 20 কে ভাঙলে এটা আপনি ও করাইছেন, হ্যাঁ ওইভাবে হ্যাঁ হ্যাঁ করছি, হ্যাঁ হাফ হ্যাঁ আসছে। হ্যাঁ, তাহলে এইভাবেই হবে, বুঝতে পারছি। মানে যদি তুমি এক্স আর ওয়াই ধরে করো, তাহলে গুণিতক বিপরীত হবে কি 1/x আর 1/y, দ্যাট মিনস হচ্ছে লসাগু করলে নিচে এক্স ওয়াই উপর এক্স প্লাস ওয়াই, তার মানে 10/20 হুইচ ইজ 1/2, এই আর কি। ঠিক আছে। হাউ মেনি 5s আর দেয়ার ইন বিটুইন 1 to 100? 1 থেকে 100-র মধ্যে 5 কয়বার আসে? 20 বার আসে। 20। 20 বার। হ্যাঁ। তারপর আসলে তোমার ভাইয়া, প্রথম, হ্যাঁ ভাইয়া, এই যে এই ম্যাটটার আগের ম্যাটটার মধ্যে আমরা কি যে 20 দিয়ে 10কে ভাগ করে দিলে তো 2 আসতেছে, পরে এটা উল্টাই দিলে 1/2 আসতেছে। এই টাইপের অঙ্কগুলো কি জাস্ট ভাগ করে দিলেই হবে, নাকি এখানে কি সবগুলা মান প্রতিবারই এরকমই আসবে, নাকি আবার পুরাটা করতে হবে? তুমি হচ্ছে যখন এইভাবে সমষ্টির গুণফল দেওয়া থাকবে তখন এক্স ধরে করো, তখন এইভাবে দেখবা যে যেই মানে দেওয়া আসুক না কেন ওই একই ফরম্যাটে চলে আসবে। মানে ঠিক ওইটা আছে। তো একটু বড় হয়ে যায় না? আমি কি যদি ভাগ করে দিই তো কিভাবে বড় প্রতিবারই কি হয়? সঠিক মান দেয়? জাস্ট ওটা 2 সেকেন্ডের বড় ব্যাপার। হয়, কই বড় হয়? এটা তো অনেক সহজ। না, ওইটা সহজ করলে বলতে তোমার যদি টাইম। কনফিডেন্সটা থাকবে। আরে মেয়ে, তুমি আচ্ছা কতটা আচ্ছা আচ্ছা। বোঝার ট্রাই করো, তুমি কি করতেছো, জাস্ট এক্স আর ওয়াই ধরতেছো, আর এখানে তুমি সেটা ধরে এক্স ওয়াই আর তুমি জাস্ট লসাগুটা করলেই দেখবা যে একই ফরম্যাটে আসতেছে, উপরে এক্স প্লাস ওয়াই আর নিচে এক্স ওয়াই। দেন তোমার ইজি হয়ে যাবে, ইজি। যে মান দেওয়া আছে সেই মান বসায় ক্যালকুলেট করে নিবা। আচ্ছা, পরেরটা তো আই গেস পারবা। এরপর চলে আসো যে এক ব্যক্তি তার সম্পত্তির 3-এর 1 অংশ পুত্র, 3-এর 1 অংশ মেয়ে এবং 5-এর 1 অংশ স্ত্রীকে দিল।
বাকি অংশ তিনি এতিমখানায় দান করলো, দানের পরিমাণ 8,000 টাকা হলে মোট সম্পত্তি কত? তো তুমি হচ্ছে যে ভাই এটা একটু যতটুকু করাই। দিয়ে, আচ্ছা আমি মুখে মুখে করে দিচ্ছি, দেখো এই ধরনের যখন ম্যাথ থাকবে তখন পূর্ণ অংশকে কত ধরতে হয় বলো তো? এক অংশ। এক। এক। এক ধরতে হয়, এটাই বেসিক, এটা দিয়ে করা যায়। তো এখানে দেখো যতটুকু দিয়ে দিছে টোটাল সবগুলোর যোগ করো, 3-এর 1, 3-এর 1 এবং 5-এর 1, সবগুলোকে যোগ করলে আসবে হচ্ছে গিয়ে তোমার 15-র 13, মানে 13 ভাগ 15-র 13 ভাগ 20-এ দিয়ে দিছে সবগুলোর যোগফল। তাহলে পূর্ণ অংশ যদি 1 হয়, 1 থেকে যদি তুমি 15-র 13 ভাগকে বিয়োগ করে দাও, তাহলে যতটুকু থাকে সেটাই তো বাকি টাকাটা। তো বাকি টাকা সে দান করছে, তাহলে ওই ওই পরিমাণ ভগ্নাংশ সমানই হচ্ছে, ধরো যে 2/15 হচ্ছে তোমার কত, 8,000 টাকা। ঠিক আছে, তাহলে এই যেই মানে এক অংশ সমান কত, পূর্ণ অংশ সমান কত, এক অংশ সমান কত, তখন হচ্ছে কি 8,000 গুণ 15 ডিভাইডেড বাই হচ্ছে 4, কাটাকাটি করলে দেখবো 60,000। কথাটা কি বোঝা গেছে? জাস্ট যেই অ্যামাউন্টটা দেওয়া আছে সেইটার ইকুইভ্যালেন্ট এই যেই অংশটা সেটা বের করবা, দেন দুইটাকে সমান লিখে সেখান থেকে একের পরিমাণ বের করে নিবা, তাহলে ওইটাই পাশে এসে উল্টে যাবে আর কি। কথা বুঝছো? এই ইকরা বুঝতে পারছো কিনা বলো? জি ভাই বুঝতে পারছি। হ্যাঁ, এরপর হচ্ছে একটি শ্রেণীতে যতজন শিক্ষার্থী আছে তারা প্রত্যেকে 10 পয়সা করে চাঁদা তুলে 90 টাকা দিল, শিক্ষার্থীর সংখ্যা কত? তাহলে প্রত্যেকে 30 বলাতে জন। তোমার এখানে এই যে 10 × 10 হওয়ার মানে x × x হওয়ার কথা, তাহলে 10x² = 90, সেখান থেকে তোমার x এর মান আসবে 30, এটা ভুল 90 দেওয়া আছে, আমরা অ্যান্সারটা ঠিক করে দিচ্ছি। ওকে, ভাই আবার একটু বলবেন? মানে এই যে যখন তোমার এরকম থাকবে যে প্রত্যেকে 10 পয়সা করে যখন দেয়, হ্যাঁ, ধরো তোমার ধরলাম যে শিক্ষার্থী সংখ্যা এক্স, তাহলে প্রত্যেকে দিচ্ছে তার মানে 10x দিচ্ছে, তাহলে টোটাল টাকা দিচ্ছে কত, 10x × x, তার মানে 10x² = তোমার 9,000। কেন 9,000? কারণ আমরা ওখানে পয়সাতে হিসাব করতেছি, এখানে 90 টাকাতে দেওয়া আছে, মানে টাকা থেকে পয়সাতে কনভার্ট করলে সেটা হাজারে চলে যাবে, 9,000-এ চলে যাবে, দুইটা শূন্য এক্সট্রা অ্যাড হবে। তাহলে 10x² = 9,000। আর এখানে মেইন পার্টটা হচ্ছে যে 10x² কেন আসতেছে, কারণ যখন প্রত্যেকে মানে তারা প্রত্যেকে যখন 10 পয়সা করে দিছে, দ্যাট মিনস 10x × x। ঠিক আছে, এইভাবে করবা, এই যে প্রত্যেকে যখন কথাটা বলা থাকবে এক্স কে দুইবার ধরে নেবা তাইলেই হবে, মানে একবার তো এমনিতে আলাদা এক্স, আরেকবার হচ্ছে যতটুকু পরিমাণে দিচ্ছে সেটার সাথে এক্স। এবার আসো এটাতে 1 কোটিতে কত মিলিয়ন বলো? 10 মিলিয়ন। 10 মিলিয়ন। তারপর আসলে তোমার এইটা ভগ্নাংশের ওই যে গুণ ভাগের নিয়ম, তার মানে উপরে ঘর সমান করতে হবে, শূন্য বসায়, ভাই ওইটাই ওই দেন মেটটা। ক্যালকুলেট করবা। ওইটা -1 থেকে হুম। কত বিয়োগ করলে বিয়োগফল শূন্য হবে? -1। -1। -1। -1 থেকে -1 কে বিয়োগ করতে হবে, ঠিক আছে। এরপর দিস ইজ দ্য গো অফ দ্য ডে, এখানে গো কি ধরনের পার্টস অফ স্পিচ বলো? ইংলিশে চলে আসে। নাউন। এটা হচ্ছে একটা নাউন, নাউন। কেননা ডিটারমিনারের পরে আছে, মানে আর্টিকেলের পরে যখন কোনো কিছু থাকে, দিস ইজ দ্য গো অফ দ্য ডে, আর্টিকেল হচ্ছে কি দা, এরপরে একটা সিঙ্গেল ওয়ার্ড গো, তার মানে গো হচ্ছে এখানে নাউন। হুম, এবার চলে আসো যে দ্য ওয়ার্ড উইজডম ইজ এ হোয়াট, তো উইজডম শব্দটা কি? এটাও একটা নাউন। এরপর অ্যাডজেক্টিভ। চলে আসো, না উইজডম নাউনই দিবা, নট অ্যাডজেক্টিভ। এই যে হি বিহেভড মি ইন এ ফ্রেন্ডলি ওয়ে, এটা কি বলো? ইন এ ফ্রেন্ডলি ওয়ে, ভাই কথা শোনা যায় না? হ্যাঁ, শোনা যায়। হ্যাঁ, বলতেছি যে হি বিহেভড মি ইন এ ফ্রেন্ডলি ওয়ে, এই যে ইন এ ফ্রেন্ডলি ওয়ে এটা কিসের কাজ করতেছে বলো? অ্যাডভার্ব। 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 অ্যাডভার্ব, কেননা সেটা এই যে বিহেভ কে মডিফাই করতেছে, বিহেভ যেহেতু ভার্ব তার মানে সেটা অ্যাডভার্ব। ওকে, হুইচ ওয়ার্ড ইজ নট ইউজড অ্যাজ এ ভার্ব, এর ভিতরে কোনটা ভার্ব হিসেবে ইউজ হয় নাই? তো ফুলকে তুমি বলতে পারো যে হচ্ছে ভার্ব, বেটার, স্কুল, কিন্তু অ্যাঙ্গুইশ হচ্ছে কি নাউন, এটা কিন্তু ভার্ব না, অ্যাঙ্গুইশ হচ্ছে নাউন। এটা ব্যতিক্রম তাই পরীক্ষা আসছিল। স্কুলে একটা এক্সাম্পল দিলে ভালো হতো। স্কুল এজ এ স্কুল, স্কুল হচ্ছে ধরো যে ভার্ব। মানে স্কুল মানে কি, যে যেটা হচ্ছে তোমাকে শিক্ষা দান করে বা তোমাকে ট্রেন করে, তুমি ট্রেন করা, স্কুল ইউরসেলফ, নিজেকে আরো বেশি আচ্ছা জেন্টেল ভাই করে আমি তোলা যদি এরকম। স্কুলের তো স্কুলিং হয় তাহলে আইএনজি তো শুধু ভার্বের সাথে হইতে পারবে, তো ওই হিসাবে ধরলে তো হ্যাঁ, ভার্ব এটা স্কুলিং, না? রাইট।
এবার আসলে যে তোমার পুট আপ উইথ মানে কি টলারেট বা সহ্য করা, পুট আপ উইথ মানে হচ্ছে সহ্য করা, টলারেট। এরপরে ভিনি ভিডি ভিসি, এটা কোন কোটেশন মানে কি থেকে নেওয়া আসে, শেক্সপিয়ারের কোনটা থেকে? জুলিয়াস সিজার। জুলিয়াস সিজার। জুলিয়াস জুলিয়াস সিজারের, ঠিক আছে, এলাম দেখলাম জয় করলাম। তারপর আসলে যে ওয়াটার ওয়াটার এভরিওয়ার নট এ ড্রপ টু ড্রিঙ্ক, এটা কে লিখছে? অ্যাস্ট্রি এসটি কলেরিজ। কলোরিজ। কল এই যে অ্যাস্ট্রি কলেরিজ পোয়েম দি রাইম অফ দি এনশিয়েন্ট মেরিনার, এটা হচ্ছে কি একটা ব্যালেট। ব্যালাড। ব্যালেড। শো দ্য ক্লজ অফ দ্য ইনভার্টেড পার্ট, ইউ মে গো হোয়ার ইউ লাইক, তো এটা গো কে মডিফাই করতেছে, দ্যাট মিনস অ্যাডভার্ব অফ প্লেস, ঠিক আছে। নিচের কোনটি ইনকামবেন্ট শব্দটির পারিভাষিক শব্দ? ইনকামবেন্ট মানে কি বলো? প্রারম্ভিক। প্র- পদধারী, ঠিক আছে, ইনকামবেন্ট মানে পদধারী। হ্যাঁ। চেস এর পারিভাষিক শব্দ কি? চেস হচ্ছে আদমশুমারি। উপকর, আদমশুমারি। আল্লাহ। উপকর, ঠিক আছে। ওইটা ও হচ্ছে সেন্সাস। উপকার। তোমরা যে হ্যাঁ আদমশুমারি হ্যাঁ, বলতেছো সেন্সাস, সেটা হচ্ছে আমি এটা সেন্সাস, আদমশুমারি দিছি, সেন্সাস। বাট আর থ্যাংক চেস হচ্ছে উপকর। তারপর আসলে এগোরা, এগোরা হচ্ছে কি মুক্ত স্থান, এটা বিউপিতে আসছিল না? বিউপিতে আসছিল এটা। হ্যাঁ। আমি কিন্তু এই কোশ্চেন আগেই তো রেখেছি, এর আগের ব্যাচে এগুলো থেকে পরীক্ষা নিছিলাম, কমন আসছে দেখছো। আনপ্রেসিডেন্টেড, কি আনপ্রেসিডেন্টেড, এটা পারিভাষিক শব্দ কি বলো? অভূতপূর্ব। 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 হ্যাঁ। তারপরে সাকসেসর মানে কি বলো? উত্তরাধিকারী। উত্তরাধিকারী। এটা কি কোথাও আসছিল জানি না। অনারারি শব্দের পারিভাষিক শব্দ কি বলো? অবৈতনিক, ঠিক আছে। অবৈতনিক। অবৈতনিক। আইনের প্রয়োগ কোন বিভাগের দায়িত্ব? শাসন এটাকে বিভাগ। বিচার বিভাগ। শাসন বিভাগ হওয়ার কথা না। আচ্ছা, আইন বিভাগের অপর নাম কি? শাসন বিভাগ। এটা শাসন বিভাগই ভাইয়া। ঠিক আছে। শাসন 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 বিভাগ, বিভাগই হবে, ঠিক আইন আছে। প্রয়োগ শাসন বিভাগ। বিচারক তো বিচার করে, শুধু আইন প্রয়োগ করে শাসন বিভাগ, আইন প্রণয়ন করে হচ্ছে আইন বিভাগ। তারপর আসলে ক্রমাগত দাম স্তর বৃদ্ধি পেলে মানুষের ক্রয় ক্ষমতা কি হয় কমে। বলো? কমে যাবে। কমে। তারপরে মুদ্রাস্ফীতির ফলে পণ্যের আসল বিনিময় মূল্য কি হয়? কমে। বাড়ে। কমে। কমে কেমনে? পণ্যের দামটা কি বাড়ে না? ও সরি, আসল বিনিময় মূল্য কমে যায়, হ্যাঁ। মানে আসল বিনিময় মূল্য বিনিময় মানে মূল্য তো হচ্ছে কমে যায়। বিনিময় মূল্য কমে যায়, কিন্তু ধরো, না না আমি বলি, পণ্যের আসল বিনিময় মূল্য মানে হচ্ছে রিয়েল এক্সচেঞ্জ রেট যেটা। তো রিয়েল এক্সচেঞ্জ রেট কমে যাচ্ছে না, মানে তোমার এটা ভ্যালুটা ডিগ্রেড করতেছে, বাট এমনিতে যদি তুমি মূল্য হিসেব করো তাহলে তো বাড়ে মুদ্রাস্ফীতির কারণে। আগে যেটা 5 টাকায় কিনতো সেটা এখন 20 টাকায় কিনা লাগতেছে, দ্যাটস ইট। বাট আসল কথাটা থাকলে সেটা কমে হবে। রিয়েল ভ্যালু মানে কি জানো? রিয়েল ভ্যালু মানে হচ্ছে যে এক্স্যাক্টলি ওইটার যখন তুমি ভ্যালু হিসাব করবা, যেমন একটা কলমের সাথে আরেকটা কলমের তুলনা, এরকম ভাবে রিয়েলের তুলনা, আমি একটা কলম দিব, আমাকে একটা এটা কলম কি দাও। পাইকারি মূল্য ভাইয়া? না না, খুচরা মূল্য আর পাইকারি পাইকারি মূল্য মূল্য। না। মানে রিয়েল ভ্যালুটা হচ্ছে তোমার ওই যে ওই এক্সাক্ট জিনিসের ভিতরে যখন মূল্যায়ন করা হয়, টাকাতে বা অন্য একটা ফিট মানে এরকম কোনো জিনিসের যখন মূল্যায়নটা না হবে। যেমন আমরা একটা কলম কিনতে গেলে টাকা দিই, কাগজ, একটা সিম্পল টাকা, এটার তো কোনো এক্সাক্ট এরকম ভ্যালু নাই, তাই না? এটার কি কোনো রকম রিয়েল ভ্যালু আছে টাকার? নাই তো। টাকা দিয়ে কি তুমি খাইতে পারবা কিছু? টাকা চাবায় খাইলে কোনো হজম হবে? হবে না। তো যখন তুমি ওটা দিয়ে কিছু একটা কিনতে যাবা, তো সেইটা যখন তুমি এরকম আগে যেমন চালের বিনিময়ে চাল, ডালের বিনিময়ে ডাল, এভাবে করে একটার বিনিময়ে একটা যখন কেনা হইতো তখন সেটা রিয়েল এক্সচেঞ্জ হইতো আর কি। বাট এখন তো আমরা হচ্ছে ধরো এই রিয়েল হিসাবটা করি না, আমরা হচ্ছে নমিনালি টাকার মাধ্যমে করি, তো দ্যাটস আসল বিনিময় মূল্য বললে তখন সেটা কমে হবে। এখন আসো যে নিচের কোনটি সম্পদের দুষ্প্রাপ্যতার আওতাধীন, তাহলে আওতাধীনের ভিতরে কি আসবে? শহরের মজুদ পানি। শহরের শহরের মজুদ মজুদ পানি। পানি, কারণ ওইখানে ডিমান্ড এবং সাপ্লাইটা ক্রিয়েট হয়, মার্কেট ফর্ম করে, কারণ ওইখানে লিমিটেশন আছে, পানি থাকে না। ইংরেজি কমা শব্দের অর্থ কি? পাদচ্ছেদ, ঠিক আছে। তারপর সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতা বলা আছে? এটা হচ্ছে 27। 27। সংবিধানের মূলনীতি কয়টি? 3টি। চারটি। চারটি সরি। ডেমোক্রেসি, হ্যাঁ, ডেমোক্রেসি, ন্যাশনালিজম, সেকুলারিজম, আরেকটা হচ্ছে কি এই যে কি বলো তো আরেকটা কি? ডেমোক্রেসি, ন্যাশনালিজম, সোশ্যালিজম এবং সেকুলারিজম, এই 4টা, ঠিক আছে, ঠিক আছে। আমি ইচ্ছা করে ভুল করে যাতে এবার তোমরা মাঝে মধ্যে দেখি পারো কিনা। বাংলাদেশের সংবিধান কয়বার সংশোধিত হয়েছে বলো? 17 বার। 17 বার, বাট 17 বার। এর মধ্যে একটা বাদ দিছে তোমার, এখন সেই হিসাবে কোশ্চেনের ভিতরে কিছু একটা 15তম। আপডেট আসতে পারে।
ওইটা আমরা নেক্সট যখন ওই যে ফাইনাল সাজেশনটা দেখবো না, সেটা অনুযায়ী এই জিনিসগুলোকে আপডেট করে নিব। আমি তোমাদেরকে ফুল ফাইনাল সাজেশন দাগিয়ে দিব, ফুল বই, পুরো বইটা নতুন করে জিকেটা। ওকে, এরপর আসলে যে হস্তলিখিত সংবিধান কত পৃষ্ঠা ছিল? এটা ছিল 93 পেজের। 93 পৃষ্ঠায়। কে লিখছে বলো তো? আব্দুর রউফ। আব্দুল রহিম। আসম আব্দুর সামনে রউফ। আছে আর আসমা। হ্যাঁ, আর এটা ডিজাইন করছিল হচ্ছে জয়নুল আবেদিন, যার পাশে যে জয়নুল আবেদিন। নকশাটা। তারপর আসলে কোন দেশের সংবিধান অলিখিত? নিউজিল্যান্ড। 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 হ্যাঁ। এরকম তোমার 5টার মতো দেশ আছে, ঠিক আছে? এই 5টা দেশের নামই পড়াইছিলাম তোমাদের, মানে সামনে পড়াবো লর যখন ক্লাস নিবো না, আইনের উপর সাবজেক্টিভ যে ক্লাসটা হবে এপিনেটের জন্য, এটাতে পড়াবো। বাংলাদেশের সংবিধান দিবস কবে? এটা হচ্ছে 4 নভেম্বর, 4 ঠিক নভেম্বর। আছে? 4 হুম, নভেম্বর। বাতিল করছে মনে হয়। এই দিনই। হ্যাঁ কি? এই দিবসটা বাতিল করছে না, ওই 8টা দিবসের মধ্যে এটা একটা। না, সংবিধান দিবস কি বাতিল করছে? আই ডোন্ট থিঙ্ক সো। ওই বাতিল করলে তো ভাই কোথাও আসতো না। ওই যে 8টা দিবস বাতিল করছে না, তার মধ্যে আট আমি আট দেখছিলাম আরে এটা এটা আছে। ওখানে আট ছাত্রদের জন্য ওখানে আছে যে শিশু দিবস বাতিল হয়েছে, বঙ্গবন্ধুর 15ই আগস্ট হ্যাঁ, বাতিল হয়েছে, ওগুলা। আমি তো সংবিধান দিবস দেখিনি সেখানে। তুমি দেখো না, আবার চেক আমি আচ্ছা, করো। যদি তাহলে কোশ্চেনে আসে, কোশ্চেনে আসলে তাহলে বাতিল হয়নি, কোশ্চেনে না আসলে বাতিল হয়েছে। ঠিক আছে। হাউ হাউ মেনি আর্টিকেল আর দেয়ার ইন দি কনস্টিটিউশন অফ বাংলাদেশ? 153। 153টি। আর 11টা কি বলো তো? অনুচ্ছেদ। অনুচ্ছেদ। হচ্ছে অনুচ্ছেদ তো 153টা, 11টা কি? ওটা ধারা ধারা। ও ধারা ভাগ ভাগ ভাগ। ভাগ ভাগ বা ভাগ। হচ্ছে তোমার এই যে ডিভিশন, ঠিক আছে? আর 7টা হচ্ছে তফসিল। বলো তো প্রস্তাবনা কয়টি? একটি। একটি। রিমেম্বার। হ্যাঁ, আর 4টা হচ্ছে কার্ডিনাল প্রিন্সিপাল। 300 নম্বর আসন বাংলাদেশের কোনটা জাতীয় সংসদের? বান্দরবান। পঞ্চগড়। ওই, ও পঞ্চগড় হচ্ছে 1 নম্বর। পঞ্চগড় কি 1 নম্বর না? হ্যাঁ। হ্যাঁ, আমি এটা ভুলে আর গেছি যে কোন এটা 11টা 300। আর বান্দরবান হচ্ছে 300। মনে রাখবা, এই যে পার্বত্য যে জেলা তিনটা কি কি বলো তো? চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, বান্দরবান। খাগড়াছড়ি, না, রাঙ্গামাটি, বান্দরবান। রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম কি বান্দরবান। পার্বত্য হয়েছে নাকি? রাঙামাটি, না না সরি, খাগড়াছড়ি আর বান্দরবান, ঠিক আছে? তো ওইখানে প্রত্যেকটাতেই একটা করে মেবি আসন, ঠিক আছে? সবগুলাতেই। উজবুক শব্দটি কোন ভাষা থেকে আসছে? এটা তুর্কি ভাষা থেকে আসছে। বাবা শব্দটাও তুর্কি থেকে আসছে। এই তুর্কি শব্দটা ইম্পর্টেন্ট, তুর্কি থেকে ফুল লিস্টটা একটু পড়বা, তোমাদের অভিযাত্রী বইয়ের ভিতরে আরো বাকিগুলো আছে। হুইচ বিউপিতে তুর্কি থেকে আসছে। তুর্কি থেকেই আসে এখন ইদানিং কালে, খুব ভালোই এটা ভাইরাল হয়ে গেছে, হট টপিক। হুইচ ইউরোপিয়ান কান্ট্রি গিভেন রিকগনিশন অফ বাংলাদেশ ফার্স্ট? তাহলে কি হবে? ইস্ট ইস্ট জার্মানি। 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 ভাইটাল ইস্ট শব্দটা জার্মানি কি? না, পোল্যান্ড। হ্যাঁ, ভাইটাল শব্দটা হচ্ছে তোমার একটা অ্যাডজেক্টিভ, যেমন ভাইটাল, সিভিয়ার, এগুলা কি কোনো একটা কিছুকে বোঝায় যে এটা এরকম, মানে মারাত্মক জিনিস। তো মানে সেটার মাত্রা প্রকাশ করতে, সেটার দোষ গুণ প্রকাশ করতে হয়, দ্যাট মিনস এটা অ্যাডজেক্টিভ। কাম হেয়ার, ইটস টাইম টু গো হোম। এখানে হোম কি? হোম এই গো কে মডিফাই করতেছে, দ্যাট মিনস এটা হচ্ছে কি? অ্যাডভার্ব। এরপরে দা ওয়ার্ড ইম্প্রোভারিস, ইম্প্রোভারিস হচ্ছে কি একটা, এটা একটা ভার্ব। ইম্প্রোভারিস হচ্ছে এটা একটা ভার্ব, মনে রাখবো। এটাকে অনেকে নাউন দেখায়, বাট না, এটা হচ্ছে একটা ভার্ব। ইউ শুড ড্রেস ফর কোল্ড ওয়েদার টুডে। মানে ড্রেস ফর, এখানে ড্রেস হচ্ছে কি? ভার্ব হিসেবে কাজ করতেছে, যে তুমি নিজে পরিধান করো, ঠিক আছে? তারপর আসো যে মে ইউ লিভ লং, এখানে লং কি? লিভ কে মডিফাই করতেছে, তার মানে এটা অ্যাডভার্ব। তারপর আসো হুইচ ওয়ান ইজ এ কালেকটিভ নাউন? লাইব্রেরি ইজ এ কালেকটিভ নাউন, দেয়ার ইজ এ কালেকশন অফ বুকস। অ্যান্ড দেন ড্যাশ অফ হোয়াট। তাহলে যখন কেউ কিছু বলে সেটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল? অফকোর্স আনকাউন্টেবল। স্পিচ, মানে মাচ অফ হোয়াট হি সেইড ওয়াজ ভেরি সেন্সিবল। বাকি সবগুলোই দেখো কাউন্টেবল এর এক্সাম্পল দেওয়া আছে, মেনি, ফিউ, এগুলো হবে না, মাছ হবে, ঠিক আছে? তারপর স্টিল ওয়াটার্স রান ডিপ। স্টিল ওয়াটার, ওয়াটার্স যদি নাউন হয় তাহলে স্টিল এই নাউনকে মডিফাই করতেছে, দ্যাট মিনস স্টিল হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। তারপরে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ শিপ? শিপ হচ্ছে কি? ভেড়া। শিপই হবে। তাহলে এইটা শিপের শিপই হয়, এটা কোনো চেঞ্জ হয় না, এটাই থাকবে বি নাম্বারটির উত্তর। দ্যাট। তারপর আসো যে নিচের কোনটা প্লুরাল ফর্মে আছে? প্লুরাল ফর্মে আছে স্টিমুলি, এটা যেও স্টিমুলি। যেটা আসছিল, স্টিমুলি। তারপরে হুইচ বেটার ইজ অ্যান অ্যাডভার্ব। অ্যাডভার্ব এখানে কোথায়? বেটার এখানে কোথায় অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে? তো আই হ্যাভ এ বেটার প্ল্যান, এখানে বেটার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কেননা প্ল্যান হচ্ছে নাউন, এ হচ্ছে ডিটারমিনার, বেটার হচ্ছে অ্যাডজেক্টিভ। পিপল আর বেটার এডুকেটেড নাও, এখানে দেখো পিপল হচ্ছে কি সাবজেক্ট বা নাউন,
এডুকেটেড হচ্ছে কি তাদের দোষ গুণ অবস্থা, দ্যাট মিনস এটা হচ্ছে তাদের অ্যাজেক্টিভ। আর বেটার দিয়ে তুমি অ্যাজেক্টিভকে আরো বেশি বুঝাইছো যে সে বেশি এডুকেটেড, তার মানে এইটা অ্যাজেক্টিভকে মডিফাই করাতে এটাই এখানে কি অ্যাডভার্ব, দ্যাট মিনস কারেক্ট ভার্ব অ্যান্সার অ্যাডভার্ব হিসেবে কাজ। গুড, কারণ অ্যাডভার্ব শুধুমাত্র ভার্বকে মডিফাই করে না, সেটা অ্যাডজেক্টিভকেও মডিফাই করে। ওকে, তারপর আসো দ্য টাইম ফর স্লিপ ইজ পাস্ট, দ্যাট মিনস এখানে এই পাস্ট শব্দটা টাইমকে মডিফাই করতেছে। টাইম চলে গেছে বাট স্লিপ কিন্তু চলে যায় না, বাট দুইটা ধরলেই কিন্তু অ্যান্সার কি আসবে, অ্যাডজেক্টিভই আসবে। মুসলিম ফাস্ট ডিউরিং রামাদান, এখানে ফাস্ট কি, ফাস্ট হচ্ছে একটা ভার্ব। ভার্ব, রোজা রাখা, রোজা রাখাকে নির্দেশ করতেছে। দ্য প্রোগ্রাম ওয়াজ ব্রডকাস্ট লাইভ, এখানে লাইভ কি, ব্রডকাস্টকে নির্দেশ করতেছে, ভার্বকে ভার্ব। মডিফাই করাতে সে অ্যাডভার্ব। তারপর আসলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে নির্দিষ্ট করে বলে দেওয়া, তার মানে দোজ, দ্যাট, দিস, প্যান, দোজ এগুলাকে নির্দিষ্ট করে বলা, তার মানে এটা হচ্ছে দোজ। ফায়ার বার্নস, এখানে দেখো এই বার্নের পরে কোনো অবজেক্ট নাই, তার মানে এটা হচ্ছে কি ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, ইনট্রানজিটিভ। গুড। তারপর আসলে যে আইডেন্টিফাই দি ওয়ার্ড হুইচ রিমেইনস দ্য সেম ইন ইটস প্লুরাল ফর্ম, এটা হচ্ছে এয়ারক্রাফট। এয়ারক্রাফট এমনিও যা অন্যও তা, সিঙ্গুলার প্লুরাল দুইটাই অ্যালাইক। হুইচ ইজ দি কারেক্ট ম্যাসকুলিন ফর্ম অফ শিএস, এটা হচ্ছে জ্যাকেস। ঠিক জ্যাকেট। আছে, মুখস্থ জ্যাকাস, এগুলো। হ্যাঁ। কমন জেন্ডার কোথায় আছে, সভরেইন, এটা হচ্ছে কমন জেন্ডার, সভরেইন। সভরেইন বানানটা পরীক্ষায় আছে, স্পেলিং ভিইআরই, এই জায়গাতে গলত করে ফেলে ফলাফল। সিবলিং মানে হচ্ছে এ ব্রাদার অর এ সিস্টার, ব্রাদার ঠিক অর আছে। সিস্টার। হুইচ উইজডম ইজ বেটার দ্যান স্ট্রেংথ, তাহলে এখানে স্ট্রেংথ কি, তো এখানে অ্যাবস্ট্রাক্ট দেখো নাউন। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটাকে কিন্তু ওই যে ধরা ছোঁয়া যায় না, জাস্ট মানে বুঝতে হবে আর কি। তারপর দেখো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, হি বট সাম সোপস, সোপস কি হয়, সাম সোপস হয় না, এটা হবে বার অফ সোপ। না, এ বার অফ বার সোপ। হ্যাঁ, এ বার অফ সোপ ইয়েস্টারডে। তারপর অনলি ড্যাশ অফ দিস আর আর এনি গুড, তাহলে অনলি এখন দিস আছে, দেখো ফিউ। এখানে ভার্ব আছে প্লুরাল, তাহলে ফিউ হবে না এ ফিউ হবে, এ এ ফিউ ফিউ। হবে। কেননা ফিউ বললে সেটা সিঙ্গুলার হয় যে একদমই নাই, নাই, আর এ হ্যাঁ। ফিউ বললে কিছু আছে, দ্যাট মিনস সেটার কারণে এখানে প্লুরাল ভার্ব হয়েছে আর। কথা বুঝে গেছে? এটা ভুল করছো নাকি তুমি? এগুলো তো পড়াইছিলাম গত না, ক্লাসে, ওই যে ইংলিশের ঠিক ফার্স্ট আছে ক্লাসে। ভাইয়া। হুইচ ওয়ান ইজ এ রিফ্লেক্সিভ প্রোনাউন, হিমসেলফ, সেলফ হিমসেলফ। যুক্ত সবগুলোই হচ্ছে রিফ্লেক্সিভ। ইউ মেট ফোর পিপল, দ্যাট মিনস হচ্ছে কি, এখন দেখো যখন তুমি বলতেছো ইউ মেট ফোর পিপল, এখন এর ভিতরে ওয়ান অফ হুম হবে নাকি হু ওয়াজ মাই ব্রাদার হবে, হুজ ওয়ান অফ মাই ব্রাদার হবে, হুম। তাহলে দেখো চারজনকে মিট করছো, তার মধ্যে একজন হচ্ছে ভাই, তাহলে ওয়ান অফ হুম হবে, ঠিক আছে, ওয়ান অফ হুম ওয়াজ মাই ব্রাদার। ক্লিয়ার এই জিনিসটা? জি ভাইয়া। হ্যাঁ। এটা এমনিতে সামনেও তোমাদেরকে পড়াবো, আমি মাস্টার বই যখন সলভ করবো তখন দেখবে এক্সাম্পল গুলো আমি করাচ্ছি ওখানে, অ্যান্টিসিডেন্টের এই যে ব্যবহারটা এরকম। তারপর আসলে যে পজিটিভ ডিগ্রি কোথায় আছে, মোর তো পজিটিভ ডিগ্রি না, লেসও পজিটিভ ডিগ্রি চাইছে না, লাস্ট তো হবেই না, তাহলে মাছ হবে, মাছ। মাছ দেখাইছিলাম, মাছ। মাছ মোর, মাছ মোর মোস্ট, ঠিক আছে, মাছ হচ্ছে পজিটিভ ডিগ্রি, মাছ মোর মোস্ট। আর একটা হচ্ছে কি লিটল লেস লিস্ট, এই দুটো থেকে পরীক্ষা বেশি আসে। অলদো হি ফেল্ট ভেরি ড্যাশ হি স্মাইল্ড, তাহলে যখন কেউ অনুভব করে তখন সে কি অনুভব করে, অ্যাংরি নাকি অ্যাংরিলি, তাহলে অ্যাংরি অনুভব করে, বাট অ্যাংরি। হি স্মাইল্ড ইন এ ফ্রেন্ডলি ওয়ে, তাহলে এই ইন যে এ ফ্রেন্ডলি শেষেরটা ওয়ে। উত্তর। তারপর ওয়াটার বয়েলস ড্যাশ ইউ হেট ইট টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে ইফ। আন, ও সরি হ্যাঁ ইফ হবে, ওয়াটার বয়েলস ইফ ইউ হিট ইট টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি তুমি হিট করো তাহলে ওয়াটার বয়েল করা শুরু করবে। এটা জিরো কন্ডিশন ছিল। ইউ হ্যাভ নো রাইট টু, হ্যাঁ এটা জিরো কন্ডিশন ছিল, গুড। তারপর দেখো ইউ হ্যাভ নো রাইট টু ওয়েস্ট ওয়াটার, তাহলে এখানে রাইট কি, নো হচ্ছে ডিটারমিনার, তাহলে রাইট কি হবে, নাউন। নাউন হবে। আর এটা কি নির্দেশ করবে, অধিকার। তারপর দেখো গুড কম্পিউটার্স আর গেটিং কোয়াইট চিপার, তাহলে চিপার এখানে কি কম্পিউটারের দোষ গুণ অবস্থা না, তাহলে এটা কি হবে, অ্যাডজেক্টিভ। তারপর দ্য ওয়ার্ড কলিগ ইন দিস সেন্টেন্স, হি ইজ মাই কলিগ, সরি কলেজ, হি ইজ মাই কলেজ টিচার, তাহলে এখানে মাই হচ্ছে পজিটিভ কেস, পজিটিভ কেস গুলো এক একটা ডিটারমিনার, তাহলে কলেজও আছে টিচারও আছে, দুইটাই হচ্ছে কি এখানে নাউন হওয়ার কথা, বাট নাউন কোনটা হবে, শেষেরটা, তার আগেরটা অ্যাডজেক্টিভ হবে, শেষেরটা। তাহলে কলেজ হ্যাঁ। হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। জেরি ওয়াজ ডিপ্রাইভড অফ মাদারলি অ্যাফেকশন, সো মনে রাখবা মাদারলি ফাদারলি এগুলা যাই বলুক না কেন এগুলা হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউনের সাথে অ্যালয় যুক্ত হলে সেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। অ্যাডভার্ব কোত্থেকে আসছে এখানে, আল্লাহ, এটা হচ্ছে সরি ভাই, অ্যাডজেক্টিভ। এটা ভুলে অ্যাডভার্ব দাগাইছি। হ্যাঁ, মাদারলি ফাদারলি ব্রাদারলি, ঠিক আছে, এগুলো সব হচ্ছে কি অ্যাডজেক্টিভ, নাউনের সাথে অ্যালয় যুক্ত হয়েছে তাই অ্যাডজেক্টিভ, যদি অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হইতো তাহলে সেটা অ্যাডভার্ব হইতো। আর এমনিতে তো বোঝা যাচ্ছে তোমার অ্যাফেকশন যদি নাউন হয় তাহলে মাদারলি অ্যাফেকশনকে মডিফাই করতেছে না, বলো, সেই সেই হিসাবে তো এটা অ্যাডজেক্টিভ। অবশ্যই।
জি জি ভাইয়া, বুঝতে পেরেছি। ব্লেসিং কাম ফ্রম অ্যাবভ, তো ফ্রম হচ্ছে প্রিপোজিশন, তাহলে অ্যাবভ কি হবে? অবশ্যই এটা একটা নাউন। ডাউন। আর এখানে এখানে অ্যাবভ বলতে বোঝানো হচ্ছে আল্লাহকে, মানে আল্লাহ। এরপর আসো যে হি ওয়াজ অল অ্যালোন হোয়েন আই স হিম, এখানে কি অলটা কি? তো দেখো অল অ্যালোন, তাহলে সে হচ্ছে কি অ্যালোন, তার অবস্থা হচ্ছে অ্যালোন। আবার অল অ্যালোন দ্বারা কি ওই অ্যালোনকেই মডিফাই করতেছে, অবস্থাকেই মডিফাই করতেছে, তো অ্যাডজেক্টিভকে মডিফাই কে করে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। তাহলে এটা উত্তর হচ্ছে অ্যাডভার্ব, বুঝা গেছে? এরপর আসো যে লুক বিফোর ইউ লিভ, তাহলে এটার পুরো সেন্টেন্সটা কি? লুক বিফোর ইউ লিভ, এটার পুরো সেন্টেন্সটা কি? ইউ শুড লুক বিফোর ইউ লিভ, তার মানে বিফোর এখানে দুইটা আলাদা আলাদা সেন্টেন্সকে কানেক্ট করতেছে, তার মানে বিফোর হচ্ছে এখানে কনজাংশন। কনজাংশনের কাজ করতেছে। এখন দেখো এখানে তো বলবো যে ভাই আমি বুঝবো কিভাবে যে এখানে পুরো সেন্টেন্স এইটা? মনে রাখবা যখন দুইটা ভার্ব দুই জায়গায় আছে তার মানে বুঝতে হবে যে দুইটা সেন্টেন্স। একটা ভার্ব থাকা মানে হচ্ছে সেটা একটা সেন্টেন্স, ঠিক আছে? ভার্ব থাকা মানেই সেন্টেন্স, বাট ভার্ব না থাকলে সেটাকে সন্দেহ আছে যে সেটা সেন্টেন্স কিনা, বুঝা গেছে? তো এখানে লুক ভার্ব আছে, লিভ ভার্ব আছে, তার মানে দুইটা ভার্ব দুইটাকে আলাদা কানেক্ট করতেছে বিফোর, এই জন্য কনজাংশন। ইদার অফ দ্য টু গার্লস উইল বি অ্যাওয়ার্ডেড, এখানে ইদার কি? ইদার হচ্ছে তোমার এখানে কি প্রোনাউন, ঠিক আছে? দ্য ডে অফ মাই সিস্টার্স ম্যারেজ সেরিমনি ইজ ড্রয়িং নিয়ার, তো নিয়ার ড্রয়িং কে মডিফাই করতেছে, তাই অ্যাডভার্ব। তারপর দেখো ইয়েট দেয়ার ইজ টাইম টু মেন্ড দ্য থিং, মানে এখনো টাইম আছে, মানে ইয়েট টাইম টাইম, ইয়েট হচ্ছে কি অ্যাডভার্ব। এমনিতেই অ্যাডভার্ব হিসেবে কাজ করে, যে ইয়েট, তারপরে শ্যালডম, তারপরে ধরো এইগুলো যে লিস্টই ছিল ওখানে আমি পড়েছিলাম যে কিছু শব্দ অ্যাডভার্ব হিসেবে কাজ করে। হার্ডলি, ফ্যাটলি, হার্ডলি। হ্যাঁ, তারপরে দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ ইজ হোয়াট, অ্যাডজেক্টিভ শব্দটা নিজেই একটা নাউন। নাউন। হ্যাঁ, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, দ্য রিচ মানে হচ্ছে এখানে কমন নাউন, মানে যারা রিচ পিপল, দ্য পিপল হু আর রিচ, ঠিক আছে? যেমন দ্য ইংলিশ মানে হচ্ছে দ্য পিপল হু স্পিকিং ইংলিশ। তারপর চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, দ্য জুরি যেহেতু আর্গু করতেছে তাহলে সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই প্লুরাল, তাহলে প্লুরাল। হবে দ্য জুরি আর আর্গুইং অ্যামং দেমসেলফ, প্রথমটা উত্তর, ঠিক আছে? এরপরে কমিটেড দ্য ক্রাইম, যেহেতু ক্রাইম করছে তার মানে কি হবে? 1 2 3, আই ইউ 1 অ্যান্ড 2 হি, 3। প্রথমটাই 130। উত্তর। হ্যাঁ, লেট এর পরে অবজেক্টিভ কেস হয়, তাহলে লেট হি অ্যান্ড ইউ হবে না লেট ইউ অ্যান্ড হিম হবে? বলো। ইউ অ্যান্ড হিম। ইউ অ্যান্ড হিম বি উইটনেস, ঠিক আছে? তার মানে দ্বিতীয়টা উত্তর। এরপর আসো যে ইট ইজ ড্যাশ, তাহলে ইট ইজ হি না হিম? বলো। ইট ইজ হি, হি। কেননা হিম। বি ভার্বের পরে সরি কিন্তু ভাইয়া, বি সাবজেক্ট ভার্বের, শেষ সাবজেক্ট হয়। সাবজেক্ট ফ্রম বি ভার্বের পরে। হ্যাঁ, তাহলে হচ্ছে ইট ইজ হি হুম দ্য কমিটি হ্যাজ চুজেন, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। তাহলে দেখো ওয়ান অফ মাই ফ্রেন্ডস, মনে রাখবো ওয়ান অফ দ্য, ইচ অফ দ্য, ইদার অফ দ্য, নিদার অফ দ্য, এগুলোর পরে নাউনটা প্লুরাল হয়, ভার্বটা সিঙ্গুলার হয়। দ্যাট মিনস ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার, ইজ এ তিন লয়ার। নম্বরটা উত্তর, ঠিক আছে? ওয়ান শুড ওবে ওয়ান্স প্যারেন্টস। ওয়ান্স। তারপরে দেখো হি রিচড মোস্ট এক্সট্রিম, মোস্ট এক্সট্রিম শুধু এক্সট্রিম, কোনটা হবে? শুধু এক্সট্রিম, কারণ শুধু এগুলো হচ্ছে এক্সট্রিম। তোমার এমনিতেই সুপারলেটিভ ডিগ্রি, এটাকে আলাদা করে মোস্ট টোস্ট লাগে সুপারলেটিভ বানার কিছু নেই, এক্সট্রিম এমনি সুপারলেটিভ, এটাকে কি বলে? অ্যাবসোলুট সুপারলেটিভ ওয়ার্ড। তারপর আছে হি সুপেরিয়র ড্যাশ মি, তাহলে সুপেরিয়রের সাথে টু হয়, হি সুপেরিয়র টু মি ইন অল রেসপেক্ট, সে আমার থেকে সব দিক থেকে সুপেরিয়র। দ্য গ্রেটার দ্য ডিমান্ড ড্যাশ দ্য প্রাইস, তো যখন এরকম থাকবে তখন দুই পাশে সেম স্ট্রাকচার থাকতে হবে, এখানে দা গ্রেটার, এখানে দা হায়ার। ওকে, হুইচ ওয়ান ইজ দি কারেক্ট সেন্টেন্স? দ্য নীল ইজ দি লংগেস্ট রিভার ইন আফ্রিকা, তাহলে এই শেষেরটা উত্তর, কারণ এই যে সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসাইতে হয়, দা লংগেস্ট। দ্য ওয়েদার ইজ ড্যাশ গ্লুমিয়ার, তো যখন তোমার কম্পারেটিভ ডিগ্রি বসবে তার আগে কি বসাবা? কম্পারেটিভ ডিগ্রির আগে কি বসাবা? মাছ না ভেরি মাছ, নাকি ভেরি? মাছ। কারণ বেরি তো মাছও অ্যাভেলেবল বসাইতে দুনিয়ার পারো, আছে। ভেরি মাছও বসাইতে পারো, ঠিক আছে, কিন্তু শুধু ভেরি শুধু বসাইতে ভেরি পারবে না। বসাইতে পারবো। হ্যাঁ, তাহলে এখানে উত্তর হচ্ছে কি মাচ গ্লুমিয়ার টুডে দেন ইট ওয়াজ ইয়েস্টারডে, মনে রাখবা। দ্য ওল্ড ম্যান ওয়াজ ড্যাশ উইক টু গেট আউট, তার মানে টু। টু উইক টু গেট আউট অফ বেড। দি 17 years old ইজ নট ওল্ড এনাফ নাকি এনাফ ওল্ড ওল্ড? ইনাফ। না ভাইয়া, ওল্ড ওল্ড এনাফ। ইনাফ। ওল্ড হট এনাফ, ইনাফ, ওল্ড ইনাফ। হ্যাঁ, মানে ওল্ড হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে গিয়ে এনাফ বসে, ঠিক আছে, এটা মনে রাখবা। আর নাউনের আগে গিয়ে এনাফ বসে। হ্যাভ ইউ এভার গন টু কুয়াকাটা, এটাই উত্তর হবে। হ্যাভ ইউ এভার বিন টু কুয়াকাটা, সরি। বিন। কিন্তু বিন হবে না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, 3 নম্বরটা হবে। তারপর দেখো এই যে হুইচ ইজ নট ইউজড এজ এ ভার্ব, এখানে কোনটা এই যে অ্যাঙ্গুইশ হবে, এটা কি কোশ্চেন চলে আসছে। সিনারি, সিনারি হচ্ছে কি একটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবলের আগে ডিটারমিনারও বসে না, এসিএসও যুক্ত হয় না, তাহলে এই সিনারি ভুল, সিনারিজ ভুল, দা সিনারি ভুল, তাহলে শুধু সিনারি হচ্ছে উত্তর। সিনারি ইজ নট দ্য থিং দ্য টুরিস্ট ওয়ান্ট টু সি। হুইচ ওয়ান ইজ অ্যান এক্সাম্পল অফ ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব কই আছে বলো এখানে, বলো বলো।
দুই নম্বরটা দ্বিতীয়টা এটা উত্তর, কে ঠিক আছে। নাম্বারটা হবে নাকি দুই নাম্বারটা দ্বিতীয় নাম্বারটা উত্তর দেখো, দ্য ফ্যামিলি মুভড টু অ্যানাদার সিটি। এখানে মুভের কোনো অবজেক্ট আছে? নাই, এটাই এখানে ইনট্রানজিটিভ। বলবো যে ভাই অ্যানাদার সিটি তো আছে, অ্যানাদার সিটি কিন্তু মুভের অবজেক্ট না, সেটা প্রিপোজিশনের অবজেক্ট, টু এর অবজেক্ট, ঠিক আছে। হুইচ ওয়ান ইজ দি নাউন অফ ওয়ার্ড ব্রিফ? ব্রিফের নাউন কি? বিউটি ব্রিভিটি। হ্যাঁ। তারপরে বিউটি এর ভার্ব ফর্ম কি? বিউটি বিউটিফাই ফাই। তারপর ফ্রেলটি দ্য নেম ইজ উইমেন, এটা হচ্ছে এখানে নাউন। তারপর হচ্ছে অ্যাপেন্ডিক্স এর প্লুরাল ফর্ম কি? অ্যাপেন্ডিসেস, শেষেরটা। অর্থশাস্ত্রকে লিখছে, কৌটিল্য অর্থশাস্ত্র লিখছে কৌটিল্য, ঠিক আছে। লেক্সিকোগ্রাফার ইজ এ পার্সন হু রাইটস ডিকশনারি। ডিকশনারিজ তারপর বাগধারা কোন তত্ত্বে আলোচিত হয়? অবশ্যই বাগধারা, অর্থ। বাক্যতত্ত্ব, সরি অর্থতত্ত্ব, হ্যাঁ ভাইয়া এখন অর্থতত্ত্ব। নতুন তো অর্থ। তাহলে নতুনটাই তো দাও, অর্থতত্ত্বই দেওয়া আছে, ঠিক আছে। হুম, ব্যাকরণের কোন অংশে কারক নিয়ে আলোচনা করা হয়? কারক হচ্ছে কোথায়? বাক্য। বাক্যতত্ত্বে। তারপরে উইলিয়াম ক্যারি কত সালে বাংলা ব্যাকরণ রচনা করেন? 1801। 1801 সালে। তারপর দেখো অ্যাবভ কোথায় নাউন হিসেবে ইউজ হয়েছে? তাহলে ব্লেসিং কাম ফ্রম ফ্রম অ্যাবভ অ্যাবভ, এই যে এটা, ঠিক আছে। উপরের গুলাতে দেখি দ্য হেভেন আর অ্যাবভ, তাহলে হেভেনের অবস্থান নির্দেশ করতেছে, তাই হেভেন এখানে, অ্যাবভ এখানে অ্যাডজেক্টিভ। দ্য বার্ডস ইজ ফ্লাইং অ্যাবভ দ্য ফিল্ড, এখানে অ্যাবভ হচ্ছে প্রেপোজিশন। রিড দ্য সেন্টেন্স গিভেন অ্যাবভ, এখানে হচ্ছে এটা অ্যাডভার্ব, তাহলে নাউন আছে শুধুমাত্র শেষেরটাতেই। ফ্রম অ্যাবভ প্রেপোর পরে নাউন বসে। ইউ আর ড্যাশ এ নজরুল, ইউ আর ড্যাশ নজরুল, তাহলে ইউ আর এ নজরুল, হ্যাঁ এ হবে। এরপর চলে আসো ওয়াটার দ্য প্ল্যান্টস। ওয়াটার দ্য প্ল্যান্টস মানে কি? ভার্ব গাছের পরিচর্যা করা, এটা ভার্ব, ভার্ব হিসেবে কাজ করতেছে, যে পানি গাছকে টানি জল দাও। দাও। হ্যাঁ। বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, বিউটি হচ্ছে এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর আসো স্টিমুলাসের প্লুরাল ফর্ম হচ্ছে স্টিমুলি। স্টিমুলি। মঙ্ক হচ্ছে নান। ডাবল আই এটা কি হ্যাঁ, একটাই হবে না ডাবল আই হবে ওখানে স্টিমুলিতে একটাই আই মেবি, না দুইটাই আই? একটাই আই, দুইটা না একটা একটা, ভাইয়া। একটা একটা। স্টিম তারপর আসো মঙ্ক হচ্ছে নান। তারপর আই হ্যাভ লিটল মানি, মানে কি? আমার কোনো টাকাই নাই। হ্যাঁ, আই হ্যাভ অলমোস্ট নো মানি। অলমোস্ট হুম। এন্ড আনমেরিড উইমেনকে বলা হয় কি? Spins- স্পিনস্টার, সরি স্পিনস্টার। হ্যাঁ। আর পুরুষকে বলা হয় ব্যাচেলর। তারপর আসো যে রিফ্লেক্সিভ প্রনাউন হচ্ছে হিমসেলফ। ট্রাই টু বেটার ইউর লট, টু এর ইজ হিউম্যান, এগুলা কি? এগুলো হচ্ছে ভার্ভ। হ্যাঁ, বেটার, ভুল করা, বেটার মানে হচ্ছে উন্নত করা, কারণ এটা হচ্ছে ভার্ভ। আই রিকগনাইজ ইউর ভয়েস অ্যাট ওয়ান্স, এখানে ভয়েসটা কি বলো? কমন নাউন, ঠিক আছে। তার আগে দেখো ডিটারমিনেন্ট। সো এই ছিল আর কি তোমাদের 200 মার্কের জেইউ স্ট্যান্ডার্ড ডেমো এক্সাম 1। আর তোমরা কি কত পাইছো? একটু দেখাই আরেকবার। 144। 140 পাইছো? ফুয়াদ তো ভালো করছে, 174 পাইছে। তারপর এই যে দেখো ইহান 69, সুমাইয়া 84, মুক্তার 170, 56, লামিয়া 73, শিয়াব 89, স্বাধীন মাহি, তারপর তোমার আছে হচ্ছে 112, মিম, রাইসা 174, মারিয়া 163, শিহাব হচ্ছে 74, মিন্নাত পাইছে 100, ইকরা পাইছো 44, 144, ফারিয়া 161, রাফি 48, 148, নব পাইছে 156, তামান্না পাইছে 114। তাসনিম তো পরীক্ষা দেয় নাই, ও ফাঁকি দিছে, ও এমনিতে জয়েন করে মানে সাবমিট করে দিছে রেজাল্ট দেখার জন্য, মানে অ্যান্সার দেখার জন্য। ফুয়াদ পাইছে 74, তানবীর পাইছে 126। তো এই ছিল আর কি তোমাদের পরীক্ষার রেজাল্ট। এনিওয়ে নেক্সট এক্সাম হবে তোমাদের আবার এই আগামী সপ্তাহে, ধরো এই আজকে ইংলিশ ক্লাস হচ্ছে, তো এরপরে বাংলা ক্লাসটা হবে, তারপরে তোমাদের পরীক্ষার ডেট আরেকটা।